সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আমাদের আজকের অনুষ্ঠান। পাঠশালা পাঠচক্র, ওয়ার্ল্ড এডুকেশন কানাডা এবং সার্ভ হিউম্যান ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে আয়োজিত লাইফ ক্যারিয়ার আলোচনায় সবাইকে স্বাগতম। আমাদের আজকের অনুষ্ঠানের বিষয়, জীবনে সফল হতে চাইলে নিজেকে দক্ষ এবং যোগ্য হিসেবে গড়ে তুলতে হবে। আমাদের আলোচনায় যুক্ত হয়েছেন বিশ্বখ্যাত প্রতিষ্ঠান গুগলের সফটওয়্যার ইঞ্জিনিয়ার জুলকারনাইন মাহমুদ। তিনি আমাদের আজকের প্রধান আলোচক। তিনি আজ তার ক্যারিয়ার জীবনের গল্প শোনাবেন, পাশাপাশি তাকে প্রশ্ন করা যাবে। মনোনীত প্রশ্নকারীদের মধ্য থেকে 10 জন প্রশ্নকারী এবং ফিডব্যাক প্রদানকারীকে উপহার হিসেবে সর্বমোট 10,000 টাকার বই উপহার প্রদান করা হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইসিটি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব, প্রকল্প পরিচালক জনাব মোস্তফা কামাল। অনুষ্ঠানে আরো উপস্থিত থাকবেন পাঠশালা এবং পাঠশালা পাঠচক্রের অ্যাডমিন জনাব শাহাদাত হোসেন। তো অনুষ্ঠানের প্রথম অংশে আমাদের জন্য যেটি থাকছে সেটি হচ্ছে আমাদের আজকের আয়োজনের প্রধান আলোচক জুলকারনাইনের একটি জীবন বৃত্তান্ত আমরা দেখব একটি ভিডিওর মাধ্যমে। ইন্টারনেটের ব্যবহারে গুগল বর্তমান সারা বিশ্বে একটি প্রথম সারির প্রতিষ্ঠান। নিজেদের তৈরি অ্যাপ, টুলস, ক্লাউড সার্ভিস ইত্যাদির মাধ্যমে বিশ্বব্যাপী অবস্থান ধরে রেখেছে গুগল। সেই গুগলে চাকরিরত বাংলাদেশিদের মধ্যে আলোচিত একটি নাম জুলকারনাইন মাহমুদ। তিনি বর্তমানে আমেরিকার ক্যালিফোর্নিয়া অবস্থিত গুগলের হেড অফিস মাউন্ট ভিউতে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত আছেন। তিনি বাংলাদেশের রাজশাহী বিভাগের অন্তর্গত নওগাঁ জেলায় বড় হন। সেখানে তিনি তার শিক্ষা জীবন শুরু করেন। তিনি নওগাঁ কেডি স্কুলে পড়াশোনা করেন এবং পরবর্তীতে রাজশাহী ক্যাডেট কলেজ শেষে বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ে আর্কিটেকচার বিষয়ে ভর্তি হন। যদিও সেখানে তিনি 1 বছর পড়ালেখার পর দক্ষিণ কোরিয়াতে সরকারি স্কলারশিপ পান। তিনি দক্ষিণ কোরিয়ার ডং ইউনিভার্সিটিতে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ ডাবল মেজর করেন। তারপর তিনি নাভিস অটোমেটেড সিস্টেম নামে একটি কোম্পানিতে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কাজ শুরু করেন এবং পরবর্তীতে সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে পদোন্নতি পান। সেখানে তিনি 3 বছরের বেশি সময় ধরে কর্মরত ছিলেন। জুলকারনাইন মাহমুদ 2018 সালে শেষের দিকে গুগল দক্ষিণ কোরিয়ার সেউল অফিসে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কাজ শুরু করেন এবং সর্বশেষ তিনি গুগলের হেড অফিস মাউন্ট ভিউতে একই পদে কর্মরত আছেন। তিনি বাংলাদেশের তরুণ প্রজন্মের কাছে একটি রোল মডেল। অনেক ধন্যবাদ। আমরা একটি জীবন বৃত্তান্ত দেখলাম আমাদের আজকে প্রধান আলোচকের। এবারে থাকছে আমাদের ফাউন্ডেশনের সম্পর্কে একটা সংক্ষিপ্ত পরিচিতি।
সার্ভ হিউম্যান ফাউন্ডেশন একটি নন প্রফিটেবল স্বেচ্ছাসেবী সংস্থা। এই সংস্থা দিচ্ছে অনলাইন ভিত্তিক প্রশিক্ষণ, যে প্রশিক্ষণে আপনি আপনার নিজের যোগ্যতাকে, নিজের দক্ষতাকে প্রমাণ করতে পারেন কিছু প্রশিক্ষণ নিয়ে বিনামূল্যে। দারুণ কিন্তু বিষয়টা। আমি যখন প্রথম শুনলাম এই ব্যাপারটা, আমি দেখলাম যে বিনামূল্যে আপনি অনলাইনে ক্লাস করতে পারছেন, মানে প্রশিক্ষণ নিতে পারছেন যার যেদিকে দক্ষতা রয়েছে। তাহলে প্রশ্ন আসে কি, আমি কি করে এই দক্ষতাকে আরেকটু ভালো করে নিজের মধ্যে দক্ষতা তৈরি করে যোগ্য প্রমাণ করব এবং ঘরে বসেই আমি রোজগার করতে পারি। আমি দেখেছি এখান থেকে অনেকেই প্রশিক্ষণ নিয়ে খুব ভালো ঘরে বসে বসে অনলাইনে রোজগার করছে, সংসার চালাচ্ছে এবং তাদের মুখে হাসি ফুটেছে। এই হাসি ফোটাটাই কিন্তু আসলে এই সার্ভ হিউম্যান ফাউন্ডেশনের কাজ। আমরা আমাদের সার্ভ হিউম্যান ফাউন্ডেশনের কার্যক্রম নিয়ে একটি সংক্ষিপ্ত ভিডিও দেখলাম। এবারে আমরা আমন্ত্রণ জানাচ্ছি আমাদের অতিথি পাঠশালা ও পাঠচক্রের অ্যাডমিন শাহাদাত হোসেন স্যারকে তার বক্তব্য প্রদানের জন্য। উপস্থিত সকলকে সালাম জানাই, আসসালামু আলাইকুম। পাঠশালা এবং সার্ভ হিউম্যান ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের এই অসাধারণ প্রোগ্রাম সকলকে স্বাগতম জানাই। আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন বিশ্ববিখ্যাত প্রতিষ্ঠান গুগলের সফটওয়্যার ইঞ্জিনিয়ার জুলকার নাইন। বয়সে তরুণ কিন্তু জগৎ বিখ্যাত প্রকৌশলী, এবং এটা বাংলাদেশের জন্য অনেক বড় গর্ব যে বাংলাদেশেরই একজন সন্তান বিশ্ববরেণ্য প্রতিষ্ঠানে একটা উচ্চতর পদে কর্মরত আছেন। এটা আমাদের জন্য গৌরবের ব্যাপার এবং এদেশের তরুণ প্রজন্মের জন্য শ্লাঘা, অহংয়ের ব্যাপার, তাদের মর্যাদার ব্যাপার, তাদের আনন্দের ব্যাপার, তাদের জন্য একটা খুব ভালো দৃষ্টান্ত। জুলকার নাইনকে আমি স্বাগত জানাই এবং বাংলাদেশের তরুণ প্রজন্মের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আমি যতটুকু দেখলাম ওনার বয়স 30ও পৌঁছায়নি, কিন্তু এত বড় একটা প্রতিষ্ঠানের বড় পদে যাবার সুযোগ হয়েছে বা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবার সুযোগ হয়েছে, এটা বড় ব্যাপার। এবং আমার মনে হয় যে জুলকার নাইনের দৃষ্টান্ত অনুসরণ করে দেশে আরো হাজারো তরুণ প্রজন্ম নির্মিত হবে আগামী দিনে ইনশাআল্লাহ। এটা প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে সার্ভ হিউম্যান ফাউন্ডেশনের যিনি পরিচালক বা সিও আমাদের শ্রদ্ধেয় জনাব মহসিনুল হক স্যার, উনি রাষ্ট্রের প্রজাতন্ত্রের খুব গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন এবং রাষ্ট্রের যারা গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকেন তাদের অনেকেই যেহেতু নিজের ব্যস্ততা এবং অন্যান্য কারণে সামাজিক দায়িত্বগুলি অনেক সময় পালন করতে পারেন না, বা কেউ কেউ যেহেতু একটা নিরাপদ জীবনে থাকেন, সম্মানজনক নিরাপদ জীবনে, সেহেতু বাকিদের কথা না ভাবলেও চলে বলে বোধ করে। আমি মহসিনুল হক স্যারকে বিশেষ করে ধন্যবাদ জানাই যে গুরুত্বপূর্ণ এবং মর্যাদাজনক রাষ্ট্রীয় পদে থাকা অবস্থাতেও তিনি এদেশের তরুণ প্রজন্মকে ভুলে যান, তাদেরকে গড়ে তুলবার জন্য কাজ করছেন। আমি সার্ভ হিউম্যান ফাউন্ডেশনের যে কার্যক্রম দেখেছি, জানি তারা বিনামূল্যে এদেশের তরুণ প্রজন্মকে প্রযুক্তি শেখায়, গ্রাফিক্স শেখায়, গ্রাফিক্স ডিজাইন শেখায়, ইংরেজি ভাষা দক্ষতা বৃদ্ধি করতে শেখায় এবং আউটসোর্সিং শেখায়। নানাভাবে তাদেরকে যোগ্য করে গড়ে তোলে যেন নিজেরা রাষ্ট্রের জন্য বোঝা না হয়ে সম্পদে পরিণত হতে পারে। সার্ভ হিউম্যান ফাউন্ডেশনের পাশাপাশি আমাদের একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ হচ্ছে পাঠশালা। এখানে যারা আছেন খুব ব্যতিক্রম ছাড়া ধরেই নেওয়া যায় যে একটা উল্লেখযোগ্য অংশ পাঠশালার সদস্য। পাঠশালা হচ্ছে পড়াশোনার জন্য ফেসবুক ভিত্তিক একটা গ্রুপ, যারা মূলত বই নিয়ে কাজ করে, পড়াশোনা নিয়ে কাজ করে, জ্ঞান ভিত্তিক প্রজন্ম নির্মাণ করবার জন্য কাজ করে। খুবই মানে কাকতালীয় এবং আনন্দের ব্যাপার হচ্ছে যে পাঠশালার জন্ম হয়েছে 2016 সালে এবং সার্ভ হিউম্যান ফাউন্ডেশনের জন্ম 2016 সালে। দুটো প্রতিষ্ঠান এখন থেকে 5 বছর আগে জন্মগ্রহণ করেছে এবং তারা বাংলাদেশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছে। পাঠশালার বর্তমান সদস্য সংখ্যা 3,17,000
এবং তারা বিপুল পরিমাণ পাঠক তৈরি করেছে দেশে, যারা মগ্ন বই পড়তে অভ্যস্ত হয়ে উঠেছে, কিংবা পাঠশালা বিপুল পরিমাণ লেখক তৈরি করছে, বিপুল পরিমাণ চিন্তক তৈরি করছে। এবং বাংলাদেশ একটা অপার সম্ভাবনার রাষ্ট্র। জনসংখ্যা 18 কোটি, 1200 নির্দিষ্ট করলে প্রায় 20 কোটির কাছাকাছি। ইউরোপ মহাদেশের মোট দেশের সংখ্যা 48টা, একটা দেশেরও জনসংখ্যা 18 কোটি নয়। সবচেয়ে বড় যে দেশ রাশিয়া, এটা পৃথিবীর সবচেয়ে বড় দেশ, তারও জনসংখ্যা 14 কোটি, বাংলাদেশের চেয়ে 4 কোটি কম। ফলে বাংলাদেশের অন্য অনেক সম্পদ আছে, তার মধ্যে সবচেয়ে বেশি যেটা আছে সেটা হচ্ছে হিউম্যান রিসোর্স, জনসংখ্যা, মানব সম্পদ। এবং এইটাকে যদি ঠিকমতো কাজে লাগানো যায়, এদেরকে যদি অদক্ষ করে না রেখে দক্ষ করে গড়ে তোলা যায়, বাংলাদেশ পৃথিবীর অন্যতম প্রভাবশালী এবং শক্তিশালী রাষ্ট্রে পরিণত হতে পারে। বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ আছে, বাংলাদেশের তেল আছে, গ্যাস আছে, সবচেয়ে বড় কথা উর্বর জমি আছে, এবং বিপুল পরিমাণ তরুণ প্রজন্ম আছে। তো এই তরুণ প্রজন্মকে যদি বাংলাদেশের সম্ভাবনা সাথে যুক্ত করে তাদেরকে গড়ে তোলা যায়, তাহলে বাংলাদেশ শক্তিশালী রাষ্ট্র হবে। আমরা পাঠশালা সেই কাজ করছি, তার সাথে সার্ভ হিউম্যান ফাউন্ডেশন খুব সফলতার সাথে সেই কাজ করছে। আমরা একসাথে কাজ করতে থাকবো। এখানে যারা প্রায় 550 জন, 476 জন অংশগ্রহণকারী আছে, এই সংখ্যাটা আরো বাড়বে ধরেই নেওয়া যায়। তো এই যে 500 জন শিক্ষিত মানুষ, জ্ঞানোদীপ্ত মানুষ, তারা যদি সংকল্পবদ্ধ হয় যে আগামী দিনে নিজেদেরকে গড়ে তুলবার মধ্য দিয়ে আমাদের বাংলাদেশকে শক্তিশালী করব, সেটা সম্ভব। বাংলাদেশকে নিয়ে প্রায়ই অনেক হতাশার কথা শুনি, কিন্তু একটা চীনা প্রবাদের কথা মনে করিয়ে দিতে চাই পুনর্বার। সেটা হচ্ছে যে অন্ধকারকে গালি দেওয়ার চেয়ে একটা মোমবাতি জ্বালানো ভালো। ফলে এই যে সার্ভ হিউম্যান ফাউন্ডেশন একটা মোমবাতি, পাঠশালা একটা মোমবাতি, এবং এই যে এরকম অজস্র প্রজ্বলিত প্রদীপ এদেশকে জ্বালিয়ে রাখবে, এদেশকে আলোকিত করবে, এবং তরুণ প্রজন্মদেরকে বিশ্বমানের তরুণ প্রজন্মে পরিণত করবে। আজকের এই আয়োজনকে আমি আন্তরিকভাবে সাধুবাদ জানাই, এবং সার্ভ হিউম্যান ফাউন্ডেশনের যে কোর্সগুলি আছে, সেই কোর্সগুলিতে যারা এখানে অংশগ্রহণকারী আছেন, তারা তাদেরকে পরামর্শ দিব, আপনারা রেজিস্ট্রেশন করে সেই কোর্সগুলি করতে পারেন নিজেদের দক্ষতা বৃদ্ধির জন্য। পাঠশালা, পাঠচক্র, পাঠশালারও একটা বিশেষ আয়োজন আছে পাঠচক্র, সেখানেও সব কোর্স ফ্রি, সব ফ্রি কোর্স করা যায়। মানে আমরা ভাষা, সাহিত্য, আন্তর্জাতিক প্রসঙ্গ, বক্তব্য প্রতিযোগিতা, নানাভাবে চেষ্টা করি এদেশের তরুণ প্রজন্মকে নির্মাণ করবার জন্য। তো এই যে আমাদের ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টা একসাথে হয়ে মহিরুহতে পরিণত হবে। প্রকৌশলী জুলকার নাইনকে পুনর্বার ধন্যবাদ জানাই। সে অনেক ব্যস্ততার মধ্য দিয়েও সে সুদূর আমেরিকা থেকে এই প্রোগ্রামে কথা বলবার জন্য অংশগ্রহণ করেছেন। সার্ভ হিউম্যান ফাউন্ডেশনের স্বত্বাধিকারী জনাব মহসিনুল হক স্যারকে ধন্যবাদ জানাই এই চমৎকার অনুষ্ঠান আয়োজনের জন্য। একই সাথে পাঠশালা এবং পাঠশালা পাঠচক্রের যে কলাকুশলী যারা এই অনুষ্ঠানে আয়োজনে ভূমিকা রেখেছেন, তাদের সকলকে ধন্যবাদ জানাই। পুনর্বার এই শপথটা ব্যক্ত করতে চাই যে আমাদের সম্মিলিত প্রচেষ্টায় আগামী দিনের বাংলাদেশ হবে অনেক শক্তিশালী বাংলাদেশ, অনেক মর্যাদার বাংলাদেশ, সফলতার বাংলাদেশ, দক্ষতার বাংলাদেশ, পৃথিবীর অন্যতম সেরা বাংলাদেশ, অন্যতম সেরা দেশ। এটা সবার শুভকামনা। আজকের অনুষ্ঠানের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি। এ পর্যায়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ পাঠশালা এবং পাঠশালা পাঠচক্রের অ্যাডমিন শাহাদাত হোসেন স্যারকে। আজকে আমাদের অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে যুক্ত হয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইসিটি মিনিস্ট্রির যুগ্ম সচিব এবং শেখ কামাল আইটি প্রকল্পের পরিচালক জনাব মোস্তফা কামাল। আমরা তার কাছ থেকে তার সম্পর্কে এবং সরকারের কাজ সম্পর্কে কিছু জানতে চাই। জনাব মোস্তফা কামাল স্যার। ওয়ালাইকুম আসসালাম। আমরা আপনাকে দেখতে পাচ্ছি এবং কথা শুনতে পাচ্ছি স্যার। রাইট, সবাই ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। জি, সার্ভ হিউম্যান ফাউন্ডেশনের আমাদের প্রেসিডেন্ট এবং সিও সাহেব মহসিনুল হক সাহেবকে অসংখ্য ধন্যবাদ জানাই যে এত সুন্দর একটা অ্যারেঞ্জমেন্ট করার জন্য, যেটা আমরা সরকারের পক্ষ থেকেও করি, কিন্তু এত বড় আকারে অল্প সময়ের ভিতরে যে করেছেন, এবং এর সাথে যারা যুক্ত আছে তাদেরকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাই। আর প্রকৌশলী জুলকার নায়েক মাহমুদ, যিনি আমাদের
দেশের সম্পদ বা অ্যাসেট বলতে পারেন, যিনি একটা ইন্টারন্যাশনাল মানের অর্গানাইজেশনে কাজ করছেন, আমাদের দেশের মুখ উজ্জ্বল করছেন, তাকে আমাদের পক্ষ থেকে অভিনন্দন জানাই। আমরা তার নাম শুনেছি, আমরা আইসিটি ডিভিশনে যখন কাজ করি তার নাম শুনেছি এবং সে ভালো করছে। আমরা আইসিটি ডিভিশন থেকে সরকারের পক্ষ থেকে আপনারা জানেন যে বর্তমান সরকার মাননীয় প্রধানমন্ত্রী আপ্রাণ চেষ্টা করতেছে যে আমাদের যে বিশাল জনসংখ্যা রয়েছে সেটাকে যাতে জনশক্তি হিসাবে রূপান্তর করা যায়, এবং তারই ধারাবাহিকতায় আমাদের যে আইসিটি উপদেষ্টা আছেন আমাদের সজীব অজিত জয়, উনি আপ্রাণ চেষ্টা করছেন যে এটাকে কিভাবে বেশ কিছু উদ্যোগ নিয়েছেন যাতে একটা ভালো পর্যায়ে আমার দেশকে নিয়ে যাওয়া যায়, এবং অগ্রসরও হয়েছে সেভাবে। এবং তারই প্রেক্ষাপটে আমাদের যে আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক মহোদয় আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন, এবং তারই ফলশ্রুতিতে আমাদের দেশের সরকারি প্রতিষ্ঠানগুলো এবং বিশেষ করে বলবো যে এই ক্ষেত্রে বেসরকারি প্রতিষ্ঠানগুলো বেশ অগ্রণী ভূমিকা পালন করছে। বেসিস, বাক্য বেশ ভালো ভূমিকা পালন করছে, এবং বেশ কিছু স্বনামধন্য প্রতিষ্ঠান আছে যারা এই ক্ষেত্রে দেশকে আগায় নিয়ে গেছে, মানে এই আইসিটি রিলেটেড। আমরা যেটা বলবো যে আইসিটিতে আমি যে প্রজেক্টে আছি, এটা শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন, এইটার বিষয়টা একটু আপনাদের সবাইকে একটু ধারণা দিই, তাহলে বোধহয় আপনারা বুঝতে পারবেন যে সামনের দিকে আমাদের কিভাবে যেতে হবে এবং প্রাইভেট সেক্টরগুলো কিভাবে তাদের কাজগুলো সুন্দরভাবে আরো করতে পারবেন। যেমন আমাদের দেশে 64টা জেলাতেই আমরা এই শেখ কামাল আইটি ট্রেনিং ইনস্টিটিউট ওখানে করার কাজ চলমান। উদ্যোগ নেওয়া হয়েছে তা ঠিক বলবো না, কাজ চলমান, অ্যাকশনে চলে গেছে। এবং আমাদের দেশে আইসিটি পার্ক যেটা আছে, যেটা আপনি ইউএসএ, ইন্ডিয়া, অন্যান্য জায়গায় যেটা করা হচ্ছে, আমাদেরও সেইভাবে অবসর হচ্ছে। আমাদের গাজীপুরে, আমাদের যশোরে, সবখানে আমাদের এগুলা অবসর হচ্ছে। তো আমরা যেটা বলবো, আমাদের যে তরুণ প্রজন্ম, আমাদের একটু আগে যিনি আমাদের এক বক্তা বললেন যে আমাদের যে তরুণ প্রজন্ম আছে রাশিয়া বা ইউরোপের চেয়েও আমাদের অবস্থান অনেক ভালো। আমরা একটা পরিসংখ্যান দিই, আপনারা বুঝতে পারবেন। আমাদের দেশের যে জনসংখ্যা যে হারে বাড়ছে, এইটা একটা পরিসংখ্যানে দেখা গেছে যে 2045 কি 50-এ যে এটা বাড়াটা স্তিমিত হয়ে যাবে, তারপর আবার এটাকে ডিক্লাইন মানে কমে আসবে। তো আমাদেরকে যে কাজটা করতে হচ্ছে, আমাদের হাতে কিন্তু তাহলে সময় আছে 30 or 35 ইয়ার্স, এবং আমাদের যে জনসংখ্যার এর প্রায় 60% মতো, প্রায় 50 থেকে 60% মতো কিন্তু তরুণ। এই জনসংখ্যাটাকে যদি আমরা কাজে লাগাইতে পারি, এটাই গভর্নমেন্ট এটাই টার্গেট নিচ্ছে, এদেরকে যদি বিভিন্নভাবে, যেমন আমাদের ওখানে প্রায় 30টা প্রজেক্ট চলতেছে, বিভিন্নভাবে যদি কাজে লাগানো যায়, তাহলে দেখা যাবে যে আমাদের এই জনসংখ্যাটা জনশক্তিতে রূপান্তর হবে, এবং আইসিটি রিলেটেড যে সমস্ত প্রোগ্রাম বা যে সমস্ত গুলোর অপরচুনিটি আছে বিশ্ব মার্কেটে, সেগুলো কিন্তু আমরা অ্যাভেল করতে পারবো। আপনারা খেয়াল করে দেখবেন যে আমাদের এখানের যে অনেকগুলো প্রজেক্ট রয়েছে, আমাদের সেই প্রজেক্টগুলো আমরা মানে কিছু আছে ইউনিভার্সিটি লেভেলের, কিছু আছে মিড লেভেল, যারা একটু লেখাপড়া কম করেছে তাদের জন্য। আমাদের শেখ রাসেল যে ল্যাব, সেটা আমাদের হাই স্কুল লেভেল, কলেজ লেভেলে ওই সেক্টরের যে স্টুডেন্ট আছে তাদেরকে কভার করার জন্য। এবং রিসেন্টলি বোধহয় আপনারা জানবেন, নরওয়েজিয়ান কান্ট্রি, আমাদের প্রকৌশলী জুলকার নায়েক মাহমুদ, উনি ভালো বলতে পারবেন এই বিষয়টাতে। যেমন নরওয়েজিয়ান কান্ট্রিগুলোতে যে নতুন প্রজন্ম যারা এলিমেন্টারি লেভেল, দ্যাট মিনস আমাদের দেশে প্রাইমারি লেভেলে যে স্টুডেন্ট আছে, তাদের সিলেবাসে খেয়াল করে দেখবেন, তারা ম্যাথ যখন করা হয়, আমাদের যেমন অ্যালজাবরা হয় 5-এ, কিছুটা ঢুকানো হয় 6-এ থাকে, ঠিক ওটার একটা অংশ হিসাবে আমাদের কোডিং সিস্টেমটা, কোডিং এর একটা বা দুইটা চ্যাপ্টার বা ধারা, মানে অধ্যায় এখানে ইনক্লুড করার জন্য আমরা অলরেডি প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ে এটা প্রস্তাবনা পাঠানো হয়েছে, এবং তারাও নীতিগতভাবে রাজি হচ্ছে। তাহলে দেখা যাবে যে নেক্সট
10 থেকে 15 বছরের ভিতরে আপনি নতুন একটা প্রজন্ম পাবেন, যেটা হয়তো আসলেই ওয়েল ইকুইপড হবে সামনের চ্যালেঞ্জ গুলাকে কভার দেওয়ার জন্য। তো এছাড়াও আমাদের নতুন প্রজন্ম যারা আছে এদের ভিতরে রিসেন্টলি আমরা যেটা খেয়াল করে দেখেছি, আগে যেমন বলা হতো স্কুলে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, সরকারি চাকরি করবে, প্যাটার্ন কিন্তু চেঞ্জ হয়েছে। এখন কিন্তু তারা বলে যে নতুন উদ্যোক্তা হবে। এবং আমরা দেখছি যে তরুণ উদ্যোক্তাদের নিয়ে আমরা যখন ওয়ার্কশপ করেছি, ওনারা জবের প্রতি খুব একটা আগ্রহী না, নতুন উদ্যোক্তা হবে। 20-22 বছর থেকে শুরু করে 30-35 বছরের ভিতরেই তারা তাদের অবস্থানটাকে জানানো দেবে সক্ষমতার সাথে। সেটাকে বলবো তাদের আর্থিক, সামাজিক সব অবস্থানে কিন্তু তারা নিজেদেরকে চেঞ্জ করে নিতে চাচ্ছে। এবং গভর্নমেন্টের বিভিন্ন সেক্টরেও আমাদেরকে ওনারা জানাচ্ছেন যে আমাদেরকে হেল্প দরকার নাই, আমাদের যে সুযোগ আছে, সুযোগের আমাদের যে পাওনাটা, আমাদের সুযোগের যেটা যেটা অধিকার হিসেবে তারা সেটা কিন্তু আদায় করে নিচ্ছে। এটা গভর্নমেন্ট যে তাদেরকে শুধু অপরচুনিটি করে দিচ্ছে না, অধিকার হিসেবে তারা কিন্তু এখন ক্লেম করা শুরু করছে যে আমাদের এই সেক্টরটাকে এইভাবে রেডি করে দিতে হচ্ছে। গভর্নমেন্ট কিন্তু পজিটিভলি অগ্রসর হচ্ছে। বর্তমান গভর্নমেন্ট খুবই উদ্যোক্তা ফ্রেন্ডলি। এবং আমরা বলবো সজীব ওয়াজেদ জয়, আমাদের যিনি উপদেষ্টা আছেন আইসিটি, তিনিও খুব পজিটিভলি যাচ্ছেন। আমাদের প্রতিমন্ত্রী, উনিও এটাকে খুব পজিটিভলি নিচ্ছেন এবং এই সেক্টরের সাথে যারা যুক্ত আছেন তারাও পজিটিভলি যাচ্ছে। এবং আমি আরেকটু বলবো যে আমাদের এই সেক্টরে কাজ করতে যে আমরা দেখছি যে প্রাইভেট সেক্টরে অনেকে আছেন যারা সরকারি কাজ, ট্রেনিং এগুলোকে বলছে যে এগুলো এখন সময় নাই, তাদের এখন ইন্টারন্যাশনাল মার্কেটের যে অপরচুনিটি গুলো আছে সেগুলো ওনারা এক্সপ্লোর করতে চাচ্ছেন। এইটা কিন্তু একটা ভালো দিক। এবং সেই ধরনের যদি অপরচুনিটি গুলো আমাদের দেশে উদ্যোক্তা যদি খুব বেশি হয়ে যায়, এটা আমাদের দেশের জন্য একটা বড় ধরনের একটা অ্যাসেট হয়ে যাবে। আমরা আশা রাখি আমাদের তরুণ প্রজন্ম যারা আসতেছে, তারা সার্ভিসে বলেন, তারা উদ্যোক্তা হিসেবে বলেন, তাদের চিন্তা চেতনা অন্য ধরনের, খুবই পজিটিভ মাইন্ডেড। এবং আমরা আশা রাখি যে আমাদের সামনের বাংলাদেশের যে আমরা আশা করছি তার চেয়েও আমাদের নতুন প্রজন্ম এটাকে অনেক চেঞ্জ করবেন, অনেক পজিটিভলি চেঞ্জ করবেন, অনেক ভালো আশার আলো দেখাবেন। আমি এই পর্যায়ে এইটুকুই বলবো। আর আমাদের যিনি প্রকৌশলী জুলকার নাইন মাহমুদ, আমরা আশা রাখছি যে সে আমাদেরকে আরো পরামর্শ দিবেন কিভাবে আমাদের সামনের দিকে অগ্রসর হয়ে যাওয়া যায়। এই পর্যন্ত আমি আপাতত সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। জি, অনেক ধন্যবাদ মোস্তফা কামাল স্যার। আমরা শুনলাম কিভাবে আমাদের গভর্নমেন্ট আমাদের আইসিটি সেক্টরকে এগিয়ে নিয়ে যাবে। এবারে আমরা চলে যাব আমাদের অনুষ্ঠানের যে প্রধান আলোচক তার কাছে। জুলকারনাইন মাহমুদ, আপনি কি শুনতে পাচ্ছেন? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রথমেই আমি ধন্যবাদ জানাতে চাচ্ছি মোহাম্মদ মহসিন হক ভাইকে আমাকে এই অনুষ্ঠানে ইনভাইট করার জন্য। আসলে এত সুন্দর করে অর্গানাইজ করা, যারা এই অর্গানাইজিং এর সাথে জড়িত আছেন, এবং মোস্তফা কামাল ভাই এবং শাহাদ হোসেন ভাই, সবাইকে অনেক ধন্যবাদ আমাকে আজকের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। আর এছাড়াও যারা অনুষ্ঠানে অংশগ্রহণ করছে বা দেখছেন, তাদের সবাইকেও অনেক ধন্যবাদ যে আমার সাথে কথা বলতে বা আজকের আলোচনায় অংশ নিতে যে সবার একটা ইচ্ছা, সেটার জন্য আসলে সবাইকে অনেক ধন্যবাদ। এটা বলে আমি শুরু করতে চাচ্ছি। আমরা অত্যন্ত আনন্দিত আপনাকে আমাদের মাঝে পেয়ে। সবারই যে প্রশ্নটা আছে, যা আপনার শৈশব থেকে শুরু করে গুগলে যাত্রা পর্যন্ত আপনার যে জার্নিটা ছিল, সেই জার্নিটা আমাদেরকে একটু বলবেন। সুন্দর প্রশ্ন। এর আগে প্রথমে অনুষ্ঠানের শুরুর দিকে যে সুন্দর একটা প্রেজেন্টেশন বানিয়েছে, সেটা আসলে খুবই সুন্দর করে আমার জীবনের যে স্টেপগুলো, সেই স্টেপগুলোকে দেখিয়েছে। তো সেটার জন্য মানে সেটা আমার মনে হয় যে অনেকখানি মানে এক্সপ্লেইন করে যে কিভাবে আমার যাত্রাটা শুরু থেকে মানে এখন পর্যন্ত। তার চেয়ে আবার শর্ট করে বললে, আসলে আমার পড়াশোনার শুরু নওগাঁ থেকে। প্রবাহ ক্রিকেট স্কুলে পড়তাম, সেখানে পড়েছি ক্লাস 3 পর্যন্ত। তারপরে নওগাঁ কেডি স্কুলে আমার পড়াশোনা। নওগাঁ কেডি স্কুলে পড়াশোনার পর রাজশাহী ক্যাডেট কলেজে আমি সেখানে ক্লাস 7 যখন চান্স পাই, সেখানে ভর্তি হই। এরপরে এইচএসসি পাশের পরে আমি বুয়েটে 1 বছর পড়াশোনা করেছিলাম আর্কিটেকচার। আর তারপরে যখন আমি কোরিয়ান গভর্নমেন্ট স্কলারশিপ পাই, সেখানে আসলে আমার বাংলাদেশ থেকে বাইরে আসাটা।
এরপরে কোরিয়ান গভর্নমেন্ট স্কলারশিপে পড়াশোনা করে শেষ করার পরে একটি কোরিয়ান কোম্পানিতে আমি প্রথমে জব শুরু করি, নাভিস অটোমোটিভ সিস্টেম। সেখানেও সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে আমি আসলে জয়েন করি। কোরিয়াতে যদিও আমার পড়াশোনার মেইন মেজর যেটাকে বলে সেটা ছিল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, আর ডাবল মেজর ছিল কম্পিউটার ইঞ্জিনিয়ারিং। কিন্তু আসলে পড়াশোনা করতে করতে দেখা যায় যে আমার কম্পিউটার সায়েন্স এবং প্রোগ্রামিং এর প্রতি আসলে ইন্টারেস্টটা এত বেশি ছিল যে আমি ওই ফিল্ডটাকে আসলে বেশি পার্সিউ করি। তো সেখান থেকে আমার ওই কোম্পানিতে আমি জয়েন করি, এবং তারপরে গুগল থেকে যখন আমি ইন্টারভিউ কল পাই, ইন্টারভিউ দিয়ে সিলেক্টেড হয়ে গুগলের সিউল অফিসে 2018 সালের শেষের দিকে জয়েন করি। সেখান থেকে এখন বর্তমানে মাউন্টেন ভিউ ক্যালিফোর্নিয়াতে আছি। তো এটাই আসলে শর্ট করে বলতে গেলে আমার জীবনের এই জার্নিটা। এর মধ্যে অনেক বাইরে থেকে দেখলে হয়তো বা মনে হয় যে আসলে সবকিছু ইজি, ও বাইরে গেছে, ও ওখান থেকে এখানে গেছে, এরকম। আসলে এর পিছনে অনেক চেষ্টা থাকে, অনেক মানে চড়াই উতরাই থাকে, সবকিছু পার করে আসতে হয়। এটাই। থ্যাংক ইউ ভেরি মাচ। এবারে আমাদের প্রশ্ন থাকবে মোস্তফা কামাল স্যারের কাছে। যেহেতু তিনি আইসিটি সেক্টর নিয়ে কাজ করছেন, তাহলে আমরা তার কাছে জানতে চাইবো যে এই সেক্টরে তরুণদের সম্ভাবনা এবং তরুণদের পক্ষ থেকেও কি করণীয় আছে সে ব্যাপারে যদি স্যার আমাদের একটু বলেন। তরুণদের বিষয়টাকে আমরা বলবো যে তাদের যে সেক্টর গুলো রয়েছে, তাদের যে যেমন গভর্নমেন্টের কতগুলো প্ল্যান আপনাকে একটু আগে জানাইলাম, যে গভর্নমেন্ট চাচ্ছে যে এই সামনের যে আমরা যদি এটাকে মার্কেট হিসাবে বলি বা প্ল্যান হিসাবে বলি, যে বিশাল একটা মার্কেট রয়ে গেছে, যেটা সামনে হয়তো আরো পরিষ্কার করতে পারবে আমাদের প্রকৌশলী জুলকারনাইন, কারণ ও এই সেক্টরে উনি রয়েছেন, এবং আরো কিছু পরামর্শ নিয়ে দিতে পারবো। কিন্তু আমরা যেটা চিন্তা করছি যে আমাদের যে জনসংখ্যাটা যে রয়ে গেছে, আমাদের যদি প্রাইমারি লেভেল থেকে মনে করি যে এদেরকে তৈরি করা দরকার, কারণ হলো আমরা সেকেন্ডারি লেভেল, হাই স্কুল লেভেল, কলেজ লেভেলে যখন শেখ রাসেল ল্যাব দেওয়া হলো, দেখা গেল যে তারা অতটা ভালো করছে না। তখন আমরা চিন্তা করলাম যে প্রবলেমটা কোথায়। তখন দেখা গেল যে না, প্রাইমারি লেভেলটাকে যদি আরো সুন্দর করে তৈরি করা যায় তাহলে এই গ্যাপটা ফিল আপ হতে পারে। তখন কিন্তু আমরা প্রাইমারি লেভেলটাকেও ইনক্লুড করেছি। প্রাইমারি লেভেল থেকে যখন সে জানতে পারবে, সেকেন্ডারি, টারশিয়ারি মানে কলেজ লেভেল পর্যন্ত কিন্তু সে কভার দিতে পারবে। এবং সেই ক্ষেত্রে তাদেরকে উদ্যোক্তা হিসেবে তৈরি করার জন্য যে মন মানসিকতা, সেটাও তাকে চেষ্টা করা হচ্ছে। অবসর হয়, জব করতেই হবে, জব না হলে চলবে না, এটা না, ওদিক থেকে তাদেরকে সরে আনার চিন্তা ভাবনা হচ্ছে। সেকেন্ড হলো যে আপনি খেয়াল করে দেখবেন গভর্নমেন্ট কিছু প্ল্যান নিচ্ছে, যেমন ইন্টারমিডিয়েট বা ডিগ্রি কমপ্লিট করে কোনো ছেলে হয়তো খুব সিরিয়াস কোনো কিছুতে না, কিন্তু গভর্নমেন্ট এই সেক্টরটাকেও ইনক্লুড করে নিচ্ছে, যে এই সেক্টরটাকে যদি বর্তমান মার্কেটে, ইন্টারন্যাশনাল যে মার্কেট আছে তার প্রেক্ষাপটে যদি রেডি করা যায়, তাকে গ্রাফিক্স ডিজাইন, তাকে ওয়েব ডিজাইন, তাকে ভিডিও এডিটিং, এই রিলেটেড যে বিষয়গুলো আছে, গভর্নমেন্ট এগুলো ফ্রি করাচ্ছে। এবং কিছু কিছু বেসরকারি প্রতিষ্ঠান তারা খুবই নামে মাত্র ফি নিচ্ছে, এবং কিছু প্রতিষ্ঠান আছে একদম ফ্রি করাচ্ছে। যেমন এই যে আমাদের মানে সার্ভ হিউম্যান ফাউন্ডেশন, এর সাথে বেশ কয়েকদিন আগে থেকেই আমার বেশ পরিচয়, এবং তাদের কাজটাকে আমাদের খুব ভালো লাগছে যে ইয়ং জেনারেশনকে ফ্রি ট্রেনিং দিচ্ছে, তাদেরকে তৈরি করে নিচ্ছে। আমাদের এখানে আইসিটিতে যেমন আছে আর্নিং লার্নিং, অনেকে হয়তো ফিজিক্যালি যা ট্রেনিং করতে পারে না, এটা অনলাইন ট্রেনিংটা করা হয়েছে পুরো বাংলাদেশের জন্য। যে ইভেন যদি সে দেশে বাইরেও থাকে, আমাদের দেশি কোনো নাগরিক, সে যদি সৌদি আরবে থাকে, অন্য কোথাও থাকে, সে কিন্তু ট্রেনিংটা সুযোগ নিতে পারে। ইভেন মালয়েশিয়া থাকে, সেই সুযোগটা যাতে নিতে পারে, সে অনলাইনে ট্রেনিংটা, সেভাবেও আমরা এটাকে ওই ডিজাইনটাকে রেডি করা হচ্ছে। ইভেন ধরেন ইউনিভার্সিটি বা গ্রাজুয়েশন লেভেলের কোনো ইয়ং যে ছাত্রছাত্রী রয়েছে, তারা যদি তাদেরকেও আমার একটা প্ল্যান করা হয়েছে। রিসেন্টলি 2টা প্রজেক্ট নিয়ে এটা কাজ করা হয়েছে, এবং তারা ভালো কাজ করছে। জাপানে 4 মাসের ওনাদেরকে ওখানে ট্রেনিং এর জন্য পাঠানো হয়েছিল, এবং তারা খুবই ভালো করছে, দেশেও ভালো করছে, বিদেশেও ভালো করছে। ইন্ডিয়াতেও আমরা এটা করানো হয়েছে, সেখানেও ভালো করা হচ্ছে। আপনি জানেন যে করোনার কারণে আমাদের এই কাজগুলো একটু বাহিরের বিষয়গুলোতে একটু স্লো হয়ে গেছে, আদারওয়াইজ আরো কিছু প্ল্যান এখানে গভর্নমেন্টের রয়ে গেছে। তো আর ইয়ং জেনারেশন যারা, এই যে আপনাদের এখানে পাঠশালা একটা প্রতিষ্ঠান, যেটা ওনারা যে কাজটা করেছেন,
আমরা বলবো যে ওনারা শুধু যে একটা মানুষকে শুধু শুধু যে তাকে কর্মক্ষেত্রে কি করবে এইটা রেডি করে দেওয়ার সাথে সাথে কিন্তু পাঠশালা প্রতিষ্ঠানটা কিন্তু রেডি করে দিচ্ছে তাকে ভালো একজন মানুষ হিসেবে তৈরি করে দেওয়ার জন্য। দিন শেষে কিন্তু আমাকে চিন্তা করতে হয় একজন মানুষ হিসেবে যে আমি কেমন মানুষ, এটা কিন্তু একটা চিন্তার বিষয়। এবং পাঠশালাকে আমরা ধন্যবাদ জানাই যে তাদের চিন্তা চেতনা, যেটা হয়তো অনেকেই আমরা চিন্তা করি না, সবকিছুই আমরা মানিটারি হিসাবে সবকিছু বিবেচনা করি, কিন্তু আসলে কিন্তু এটা না। যদি আমরা টাকার বিষয় বা আর্থিক বিষয়গুলোকে সব পরিমাপ করি, একটা সময় কিন্তু দেখা যাবে সমাজের অনেক কিছুই আমরা হারিয়ে ফেলবো, যেটাকে ফেরত আনার জন্য আমাকে আবার কিন্তু টাকা বা ফেরত হবে। আমি যদি একটা উদাহরণ দিই আপনি বুঝতে পারবেন। আমরা অস্ট্রেলিয়াতে যখন ভ্রমণ করেছি তখন দেখেছি সেখানে তাদের গ্র্যান্ডফাদারদের সাথে থাকার জন্য, বাবা মার সাথে থাকার জন্য কিন্তু হাজব্যান্ড ওয়াইফকে তাদেরকে ইনসেনটিভ দেওয়া হচ্ছে যে তোমরা আহ, যৌথ ফ্যামিলিতে থাকো। দ্যাট মিনস যে জিনিসটা আমাদের দেশে রয়ে গেছে, কিন্তু এটার দিকে একটা সামাজিক মূল্য আছে কিন্তু। তো ইয়ং জেনারেশন যারা আছে সবকিছুই করবে, কিন্তু এই জায়গাগুলো যেন আমাদের নষ্ট না হয়, সেই বিষয়গুলোকেও খেয়াল রাখা দরকার। পাঠশালা এই বিষয়তে বেশ ভালো অগ্রণী ভূমিকা পালন করছে, আমরা তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর ইয়ং জেনারেশনেরকে আরেকটা জিনিস বলবো যে আমরা একটু বলতেই হয়, আমাদের হাতে তো মোবাইল বা অন্যান্য ডিভাইস চলে আসছে। অভিভাবক বা গার্জিয়ান যারা আছে তাদেরকে একটু সতর্ক হইতে বলবো, এটাকে যত ভালো কাজে যাতে ব্যবহার হয়, এটাকে একটা লিমিটেড পর্যায়ে যেন এটা ব্যবহার হয়। এটা দেখা যাচ্ছে যে বেশি বেশি খারাপ পর্যায়ে এটা ইউজ হয়ে গেলে অনেক সময় দেখা যাচ্ছে যে আমাদের এই ইয়ং জেনারেশনটা যে পথে আমরা নিতে চাচ্ছি সেই পথ থেকে তো ডেভিয়েশন হয়ে যাবে। এখানে অভিভাবক যারা রয়েছেন তাদের প্রতিও আমাদের একটা একটা রিকোয়েস্ট থাকবে, একটু সচেতন হতে হবে। এবং সাথে সাথে তরুণ যারা আছে তাদেরকে তো অবশ্যই হতে হবে। এটা যদি করা হয় তো আমার মনে হয় যে নিউ যে জেনারেশনটা ভালো হবে। আপনি অস্ট্রেলিয়াতে মাত্র 2.5 কোটি লোক, আমার ইয়াং জেনারেশনই আছে ওর ডাবলের চেয়েও বেশি। তো আমার দেশ তো চেঞ্জ করে ফেলানোর কোনো বিষয়ই না। এবং মানে আর্থিকভাবে বলেন, সামাজিকভাবে সব দিক থেকে কিন্তু আমরা সক্ষমতার পর্যায়ে রয়েছি। শুধু অপরচুনিটি গুলো না, অপরচুনিটি সরকারও করবে, সাথে সাথে বেসরকারি যারা রয়েছেন, ইন্ডিভিজুয়াল যারা রয়েছেন তাদেরও কিন্তু আগায় আসা দরকার, এবং আগায় আসছে, কিন্তু সবাই আগায় আসছে আগের চেয়ে। আর আমরা বলবো যে গভর্নমেন্টের খুবই সদিচ্ছা আছে, খুবই সদিচ্ছা, যেটা কল্পনা করার মতো না। এই আইসিটি সেক্টর রিলেটেড যদি কোনো প্রজেক্ট হয়, আইসিটি সেক্টর রিলেটেড যদি কোনো উদ্যোগ নেওয়া হয়, গভর্নমেন্ট খুবই পজিটিভ। এবং কখনোই আমরা আমাদের আইসিটি ডিভিশন থেকে কখনো দেখিনি যে এই প্রজেক্ট করা যাবে না, এটা করা যাবে না, এটা নাই, করতে হবে, করা হয়। এবং আপনার বোধহয় খেয়াল করে দেখবেন এনএসডিএ, জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ, যেটা মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তরের অধীনে রয়েছে, এখানে আমাদের দেশের যে আইসিটিতে যারা যারা ট্রেনিং নিচ্ছেন তারা ইন্টারন্যাশনাল মানের যেন সার্টিফিকেটটা পায়, তাদের যে সার্টিফিকেটটা যেন ইন্টারন্যাশনাল মানের হয়। কারণ হলো আমরা দেখেছি চায়না থেকে রিসেন্টলি করোনার সময় ওনারা আমাদের দেশে ইনভেস্ট করতে আসে। ইনভেস্ট করার আগে কিন্তু তারা চিন্তা করে যে ইনভেস্ট যে আমি করব, ওখানে ইনভেস্ট করার পরে যে আমার দক্ষ জনশক্তি লাগবে সেটা রেডি আছে কিনা। আমাকে কিন্তু সেটা তাদেরকে বুঝাইতে হচ্ছে যে আমাদের দেশে সেই দক্ষ জনশক্তি আছে, আমরা বললেও হবে না, সেটা তার ওয়েবসাইট বা অন্যান্য তাদের কতগুলো প্যারামিটার আছে, সেখান থেকে ওনারা যাচাই করেন, যাচাই করার পরে কিন্তু উনি এখানে ইনভেস্ট করতে আসেন। তো এই বিষয়গুলোকে মাথায় রেখেই কিন্তু আমাদের যে নতুন জেনারেশন, নতুন যে তরুণ প্রজন্ম আছে তাদেরকে আমাদের সরকারের পক্ষ থেকেও তৈরি করতে হচ্ছে, সাইড বাই সাইড বেসরকারি এবং ইন্ডিভিজুয়ালি কিন্তু তৈরি হতে হচ্ছে। এইটুই বলবো আমি এই আলোচনার এই পর্যায়ে। এরপরে যদি সুযোগ হয় আমি আরো হয়তো ডিটেলস আপনাদেরকে অ্যাড করতে পারবো। ধন্যবাদ সবাইকে। ঠিক, আমরা আবার ফিরে যাব আমাদের প্রধান আলোচক জুলকারনাইন ভাইয়ের কাছে। আপনার কাছে এ পর্যায়ে একটা প্রশ্ন থাকবে যে বাংলাদেশে তো একটা বিপুল জনসংখ্যা রয়েছে, যেটাকে আমরা প্রায়ই একটা সমস্যা হিসেবে চিহ্নিত করি, কিন্তু বিশ্বের অনেক উন্নত দেশ কিন্তু এখন জনসংকট বলতে যার একটি সমস্যা সেটাতে ভুগছে। এখন আমরা আপনার কাছে জানতে চাই যে শুধুমাত্র আইসিটি সেক্টর নয়, কোন কোন খাতে আমাদের এই জনশক্তিকে আসলে আমরা জনসম্পদে পরিণত করে কাজে লাগাতে পারবো, এই ব্যাপারে আপনার যে চিন্তা ভাবনা আমরা সেটা একটু জানতে চাই।
খুবই সুন্দর একটা প্রশ্ন। আসলে আমারও মনে হয় যে আমরা ছোটবেলা থেকে পড়াশোনার সময় পড়ে এসেছি যে জনসংখ্যা একটা সমস্যা, জনসংখ্যা আমাদের জন্য একটা অভিশাপ না আশীর্বাদ, এ ধরনের ব্যাপার। কিন্তু আসলে যদি দক্ষ জনশক্তি থাকে আমাদের, তাহলে সেটা কিন্তু আসলে দেশের জন্য একটা আশীর্বাদ। যেমন আমার কাছে যেটা মনে হয় যে শুধুমাত্র আইসিটি না, আসলে যে কোনো ক্ষেত্রেই স্কিলটা খুবই ইম্পর্টেন্ট। তো সেটা যদি এখন আইসিটির বিষয়ে হোক বা কেউ একজন ভালো রান্না পারে, তো তার রান্নার গুণটাও যদি সে ছড়িয়ে দিতে পারে, এটাও কিন্তু একটা মানে ভালো কাজ। তো যেমন এখন এই বিশ্বায়নের যুগে এই জিনিসটাও কিন্তু খুব একটা কঠিন না, যেই জিনিসটাই ভালো পারে সেই জিনিসটাই কাউকে শেখানো বা সেই জিনিসটা দিয়ে আসলে কোনো ভালো কিছু গড়ে তোলা, এটা মানে অভাবনীয় একটা ব্যাপার। আগে যেমন হচ্ছে চাইলেই কিন্তু সবকিছু এরকম করে সবার কাছে ছড়িয়ে দেওয়া সম্ভব হতো না। এখন যেমন ইউটিউব আছে বা ফেসবুক, এসবের কল্যাণে কেউ কোনো জিনিস একটা ভালো পারে সেটা সবার কাছে ছড়িয়ে দিতে পারে। যেমন সার্ভিং ফাউন্ডেশনের যে উদ্যোগটা, যে দেশের যারা আছে সবাইকে দক্ষ একটা জনশক্তি গড়ে তোলা। তো একটা জিনিস আমি বলবো যে আমি যখন স্টুডেন্ট ছিলাম তখন যেমন ইউটিউব বা এইগুলোতে সার্চ করলে কিন্তু দেখা যেত অধিকাংশ কন্টেন্টই ইংরেজিতে পাওয়া যেত। তো আমাদের সবার তো আবার ইংরেজিতে যে দক্ষতা আছে বা একেবারে ইংরেজি দিয়ে সবকিছু শিখে ফেলা সম্ভব সেটা না। তো এখানে যেমন সবাইকে শেখানোর যে চেষ্টাটা করা হচ্ছে বিভিন্ন ধরনের স্কিল, ইংরেজি ভাষা বা অন্যান্য কিছু, তো এটা খুবই একটা প্রশংসনীয় উদ্যোগ। আর এই উদ্যোগটা যারা শেখাচ্ছেন তাদের জন্য কিন্তু খুব ভালো। তো এইটাও যেমন হচ্ছে শুধু আইসিটি তে হতে হবে তা না, যে কোনো ক্ষেত্রে। যেমন আমার কাছে যেটা মনে হয়, কেউ যদি কোনো একটা জিনিস ভালো পারে, সেই জিনিসটা শেখালে কিন্তু তার স্কিলটাই আরো বাড়ে, তার স্কিল কমে যায় না। তো তুমি যদি একটা কাজ ভালো পারো, তাহলে সেই জিনিসটা অন্যদেরকে শেখাও। ধরো তুমি একটা গ্রাফিক্স ডিজাইন ভালো পারো, তো সেটা যদি তুমি আরেকজনকে শেখাও, তখন দেখবে যে তোমার একটা প্র্যাকটিস হচ্ছে, বা সেই জিনিসটা তুমি আরো যে জিনিসগুলো জানো না আরেকজনকে শেখাতে গেলে সে হয়তো বা জিজ্ঞেস করবে, আচ্ছা এইটা তাহলে কেন এইভাবে হচ্ছে, তখন তুমি দেখবা যে আরে তাই তো, আমি তো এই বিষয়টা পারছি না। তো তুমি দেখবা যে সেই কারণে হলেও সেই জিনিসটা নিজে শিখতে হচ্ছে তোমাকে, বা অন্যের প্রশ্নগুলো সমাধান করার জন্য তোমাকে আরো বেশি ভালো করে জানতে হচ্ছে। তো নিজের স্কিল ডেভেলপ করার জন্য অন্যকে শেখানোও কিন্তু একটা স্কিল ডেভেলপমেন্টেরই অংশ। তো এই ধরনের হচ্ছে শুধু মানে আহ, মানে আইসিটি ক্ষেত্র না, সব বিষয়গুলোতে যদি আমরা আমাদের নিজেদের যেই স্কিল আছে, যেই ফিল্ডে আছে আমরা আছি, সেই স্কিলগুলো অন্যদেরকে ছড়িয়ে দিতে পারি এবং আমাদের আশেপাশের সবাইকে নিয়ে আমরা উন্নতি অর্জন করতে পারি, সেটাই আমার মনে হয় যে সবচেয়ে কাজের জিনিস। যেমন এখন আমরা দেখি যে ইন্ডিয়া বা চায়না বা এসব দেশেও কিন্তু জনসংখ্যা অনেক, কিন্তু তারা তাদের জনসংখ্যাকে কিন্তু একটা ভালো কাজে লাগাচ্ছে, যে তারা আউটসোর্সিং করছে বা নিজের দেশের মেধাগুলোকে তারা হচ্ছে অন্য দেশের মানে ফ্রিল্যান্সিং এর মাধ্যমে বা এই ধরনের বিভিন্ন কাজে লাগাচ্ছে। তো আমরাও কিন্তু আসলে এত জনসংখ্যা আছে, আমরা কিন্তু এই বিষয়গুলোতে মনোনিবেশ করতে পারি। তো সেখানে যে বিষয়টা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ওই যে প্রথমে বলেছি যে স্কিল। শুধু আমাদের অনেকের প্রবণতা একটা দেখা যায় যে আমরা সার্টিফিকেটে খুব মানে আগ্রহী কোনো একটা সার্টিফিকেট পেতে, কিন্তু সেটার জন্য যে আসলে জ্ঞান অর্জন, আমরা একটা সার্টিফিকেট পাওয়ার জন্য সেটার বিষয়ে কিন্তু খুব একটা আমাদের কনসার্ন থাকে না। যেমন আমরা ধরলাম যে কেউ একজন প্রোগ্রামিং শিখতে চায়, তো সেই প্রোগ্রামিং শিখে ভাই কি সার্টিফিকেট পাবো, এটাই সবার কাছে অনেকে দেখা যায় যে ইম্পর্টেন্ট, কিন্তু আসলে কিন্তু এটা ইম্পর্টেন্ট হওয়ার মানে কথা না। আসলে ইম্পর্টেন্ট হওয়া উচিত যে আমি এই কোর্সটার মাধ্যমে বা কোনো কিছুর মাধ্যমে কি জিনিসটা শিখছি। তো এই ধরনের শেখাগুলো ইম্পর্টেন্ট। তো সেই মানে গভর্নমেন্ট যেমন বিভিন্ন উদ্যোগ নিয়েছে যে আইসিটির ক্ষেত্রে বা অন্যান্য ক্ষেত্রে, এরকম কিন্তু অনেক প্রজেক্ট আছে, অনেক কিছু শেখাচ্ছে। তো সেই জিনিসগুলোকে নিজের ভালো করে শেখাটা ইম্পর্টেন্ট। আর আমাদের আসলে একটা কি যেন এটাকে বলে যে অভ্যাস আছে সবকিছুর দায় অন্যের ঘাড়ে চাপিয়ে দেওয়ার জন্য, যে হ্যাঁ একটা কিছু হচ্ছে না, হ্যাঁ গভর্নমেন্ট তো আমাকে এই সুযোগটা দিচ্ছে না, বা একটা কিছু হচ্ছে না, ও আমার তো স্কুলের ভালো টিচার তো এইভাবে ভালো করে শেখায় না। তো অন্যকে তোমার দায় দিয়ে আসলে লাভটা কি? তোমার অন্যকে দায় দিয়ে তো তোমার কোনো ইমপ্রুভমেন্ট হচ্ছে না। তো অন্যকে দায় না দিয়ে যদি কোনো জায়গায় দেখো যে হ্যাঁ তুমি যেভাবে চাচ্ছ সেভাবে হচ্ছে না ব্যাপারটা, তুমি নিজে পড়াশোনা করে বা অন্য কোনো সোর্স থেকে বিষয়গুলো জেনে তুমি সেটা শেখার চেষ্টা করো। যেমন এখন কিন্তু কোনো কিছু শেখাই খুব একটা ডিফিকাল্ট না। আমি যেমন যখন প্রোগ্রামিং শিখেছি আমিও ইউটিউব দেখে কিছু শিখেছি, কিছু বই পড়ে শিখেছি। তো কোনো জায়গায় হয়তো আমার একটু ল্যাকিংস আছে, সেই বিষয়গুলো অন্য কোনো মাধ্যমে সলভ করার চেষ্টা করেছি। আমার ইচ্ছা যেটা যে আমি এই জিনিসটা শিখবো, সেটা যেভাবে আমার সুবিধা হবে শিখতে, সেভাবে শিখে নেওয়াটা হচ্ছে গুরুত্বপূর্ণ। তো আমি এটাই বলতে চাইবো যে শেখার ইচ্ছাটা থাকা খুব ইম্পর্টেন্ট, যে সেটা যে কোনো কিছুই হোক, সেটা প্রোগ্রামিং এর ক্ষেত্রে প্রোগ্রামিং হোক, রান্না শেখার ক্ষেত্রে রান্না শেখা হোক, বা খেলাধুলার ক্ষেত্রে খেলাধুলা শেখা হোক।
কোনো কিছু একটা শিখলে সেই স্কিলটা কখন যে আসলে জীবনের কোন ক্ষেত্রে কাজে লাগবে এটা কেউ আসলে বলতে পারবে না। তো এটা আমি বলতে চাই যে সবাই একটা শেখার মানসিকতা থাকা উচিত। আর একবার কোনো কিছুতে ব্যর্থ হলে সেটার জন্য যে না আমাকে দিয়ে হচ্ছে না বা অন্যরা আমার চেয়ে ভালো পারছে সেটা নিয়ে আশাহত না হয়ে সেই জিনিসটা কন্টিনিউ করলে দেখা যাবে যে হয়তোবা তুমিও সেই ক্ষেত্রে অনেক ভালো করতে পারবে। জি, অনেক ধন্যবাদ ভাইয়া। আমরা এর পরের প্রশ্নে চলে যাব আবার মোস্তফা কামাল স্যারের কাছে। যে ব্যাপারটি স্যার অলরেডি একটু বলেছেন যে আমরা আজকাল যে তরুণ প্রজন্ম তাদের মধ্যে দেখি যে একটা মোবাইল ফোনে আসক্তি বা সোশ্যাল মিডিয়া বা ভিডিও গেমসে একটা আসক্তি কিন্তু দেখা যাচ্ছে এবং তাতে সময় অপচয় হয়ে যাচ্ছে এবং আমাদের ভিতরে অনেকেই আমরা এই সমস্যায় ভুগি। এখন তরুণদের এই প্রবণতা থেকে বের হওয়ার জন্য আপনার পরামর্শ কি থাকবে? ধন্যবাদ। আসলে এটা শুধু তরুণ প্রজন্ম কেন বলবেন, এটা যদি আপনি খেয়াল করে দেখেন এখন দেখা যাবে যে খুব সূক্ষ্মভাবে যদি আপনি খেয়াল করেন, শুধু তরুণ বলা যাবে না, একদম প্রবীণ পর্যন্তই দেখবেন বোধহয় এটা এফেক্টেড হয়ে যাচ্ছে কোনো না কোনো ভাবে। তো এখানে সবাইকে একটু সচেতন হতে হবে, বিশেষ করে তরুণ যারা, তো বলবো ওই পরিবারের ভবিষ্যৎ, মানে ছোট্ট করে যদি বলি যে পরিবারের তার ভবিষ্যৎ তো ওই দুইটা, একটা ছেলে মেয়ে বা যেটাই থাকুক, এবং একটা সময় সমাজের ভবিষ্যৎ, একটা সময় দেশের ভবিষ্যৎ ওই অংশ। কাজেই ওই সেক্টরটাকে, তরুণ সেক্টরটাকে আমাদের সবাইকে আসলে বেশি গুরুত্ব দিতে হবে আমাদের ভবিষ্যৎ প্রজন্মটাকে বা ভবিষ্যৎ দেশকে ঠিক রাখার জন্য। এবং ওখানে আপনি খেয়াল করে দেখবেন এটা যদি ঠিক না রাখা যায় আমরা আসলে অনেক প্রবলেম পড়ে যাব। আর বিশেষ করে যেটাকে বলা হয় যে সচেতনতাটা, এবং এখানে আপনার মধ্যে খেয়াল করে দেখবেন আমাদের কিছু নেটওয়ার্ক সিস্টেম বা মোবাইল নেটওয়ার্ক সিস্টেমে কিছু সময় একটা প্রবলেম ছিল যে রাতের নির্দিষ্ট একটা সময় তারা বলতেছিল যে একটা কম রেট বা কম এই ধরনের একটা ইয়া ছিল এর আগে। গভর্নমেন্ট কিন্তু বিষয়টাকে অ্যাড্রেস করছিল যে 12টার পরে যদি দেখা যায় যে কম রেটে কোনো কিছু কল বা এগুলো হয়, তাহলে দেখা যায় যে একটা ছেলে বা মেয়ে কম বয়সী সে কিন্তু ঘুমাবে না, এবং এটা যদি দীর্ঘমেয়াদী কন্টিনিউ হয় এটা কিন্তু একটা স্বাস্থ্যগত প্রবলেম হয়ে যাবে, এবং যদি পুরো দেশের জন্য তরুণ প্রজন্মটাই যদি এফেক্টেড হয়ে যায় প্রবলেম, দেন গভর্নমেন্ট কিন্তু অ্যাড্রেস করে ওটাকে কভার করে ফেলছে যে এটা এই সিজনে বা এই সময় এটা করা যাবে না। গভর্নমেন্ট সেই বিষয়গুলো খেয়াল রাখছে। এবং আপনারা বোধহয় খেয়াল করে দেখবেন বিভিন্ন ডিভাইস বা ইয়েগুলোতে আমাদের মন্ত্রণালয় থেকে বোধহয় কিছু অ্যাকশন নেওয়া হয়েছে যাতে ছেলেফেলে এগুলো যাতে তরুণ প্রজন্ম যারা বেশি অ্যাফেক্টেড না হয়, কিছু নেগেটিভ সাইড আছে সেই সাইডগুলো থেকে যাতে দূরে রাখা যায়, সেই সাইডগুলোকে বোধহয় কিছু স্ট্রিক্ট করা হয়েছে। গভর্নমেন্টের কিছু কিছু সাইড মানে ইয়ে আছে, স্টেপ এখানে আছে। তারপরেও যেটা বলবো যে যিনি তরুণ হিসেবে আছেন, যাদের বয়স একটু কম তাদেরটা হয়তো একটু সমস্যা হয়ে যায় বোঝানো, যারা একটু বয়স্ক আছেন তারা এটা খেয়াল দিতে হবে। আর তাদেরকে আসলে এককভাবে তরুণদের দোষ দিয়েও কিন্তু লাভ নেই। আপনি খেয়াল করে দেখেন ঢাকা শহরে তাদেরকে খেলার মাঠ বা খেলার সুযোগ সুবিধা করে দেওয়া, সেই সুযোগগুলো কিন্তু এখন আর নাই। আমরা ঢাকা যারা আছি এটা খেয়াল করে দেখবেন। ইভেন গ্রাম অঞ্চলে আমাদের আমাদের এই যে মহসিনুল হক সাহেব যিনি যিনি ফাউন্ডেশনের চেয়ারম্যান হিসেবে আছেন, উনিও খেয়াল করে দেখবেন তাদের সময় দেখা যাবে যে গ্রামে খেলার মাঠ ছিল, সবাই বিকালে খেলার একটা সুযোগ ছিল, সেই জায়গাগুলো কিন্তু নষ্ট হয়ে গেছে। তো এদেরকে তো এন্টারটেনমেন্টের একটা সুযোগ দিতে হবে, সেই জায়গাগুলো নাই, সেইগুলোকে আমাদের হয়তো রাষ্ট্র, সমাজ বা পরিবার একটু খেয়াল রাখতে হবে। আর এই জায়গাটাতে আপনি একটা ভালো জিনিস তুলে ধরছেন, একটু সবাইকে সতর্ক হতে হবে এই জায়গাটাকে কিভাবে, এবং সে এন্টারটেনমেন্টটাকে যদি তাকে মানে পজিটিভ বা ক্রিয়েটিভ যদি কিছু হয় এবং নির্দিষ্ট সময়ে যদি সে এটা ইউজ করে এরপর করা যাবে না, এই ধরনের যদি ইয়া থেকে থাকে যারা একটু বয়সে কম, এভাবে করলে মনে হয় যে কিছুটা এটা এখান থেকে বোধহয় এই সমস্যা থেকে আমরা বের হয়ে আসতে পারবো। এই বলে আমি এটাই আমার মনে হয় আর কি। থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ স্যার। আমরা আবার চলে যাব জুলকারনাইন ভাইয়ের কাছে।
আমরা তার কাছ থেকে জানতে চাই আবার তার গুগল যাত্রা সম্পর্কে, যেটা জানি আমরা যে খুব সহজ ছিল না। তো আপনি সে যাত্রাটি সফলভাবে অতিক্রম করেছেন। এখন আমাদের প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশে যারা আইসিটি বা বিভিন্ন বিষয় নিয়ে পড়াশোনা করছে, তারা যদি গুগলে বা তার সমমানের কোনো প্রতিষ্ঠানে কাজ করতে চায়, তাহলে তাদের কিভাবে নিজেদেরকে প্রস্তুত করা উচিত বা কিভাবে তাদের লাইফস্টাইলটা ফলো করা উচিত, সে ব্যাপারে যদি একটু বলেন। সুন্দর একটা প্রশ্ন। আবারও সবাইকে আমি এটাই বলি যে অনেকে যখন জিজ্ঞেস করে যে ভাইয়া আমি গুগলে যাব কিভাবে বা অ্যামাজনে যাব কিভাবে, হ্যাঁ তুমি যদি আসলে যেতে পারো সেখান পর্যন্ত খুবই ভালো, কিন্তু তুমি যদি গুগল, ফেসবুক, অ্যামাজন বা এসব কোম্পানিতে না যেতে পারো, তাহলেও কিন্তু তুমি যে ফেলিয়ার এই ধরনের কিছু না। তুমি একজন উদ্যোক্তা হতে পারো, তুমি তোমার অন্য কোনো ফিল্ডে ভালো কিছু করতে পারো বা অন্য কোম্পানিতেও ভালো জব করতে পারো। তো একজনের সাকসেসের মানে মেজারমেন্ট এটা দিয়ে হওয়া উচিত না যে সে কোন কোম্পানিতে জব করছে বা কি করছে, কিন্তু তারপরে এটা আসলে সবার একটা ড্রিম থেকে যায় যে আসলে হ্যাঁ এই কোম্পানিগুলোতে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা বা একটা লাইফস্টাইল অনেক কিছু কারণে এই জবগুলোতে একটা লুক্রেটিভ একটা ব্যাপার থাকে। তো সেই জন্য অনেকেই চাই। তো সেটার জন্য আসলে ইন জেনারেল মানে শুধু গুগলের জন্য না বা অন্যান্য এসব কোম্পানিতে আসলে কিন্তু মূল ব্যাপারটা হচ্ছে তোমার ভিত্তি বা বেসিক জিনিসগুলো, যেমন হচ্ছে গুগল, ফেসবুক, মাইক্রোসফট বা এই ধরনের যে কোম্পানিগুলোর তোমরা যদি ইন্টারভিউ এর প্রসেস গুলো জানো, সেখানেও দেখবে যে আসলে সবার কিন্তু বেসিক জিনিসগুলো নিয়ে আসলে সবাইকে প্রশ্ন করা হয় বা বেসিক জিনিসগুলো নিয়ে তার কার দক্ষতা কতখানি সেই জিনিসগুলো হচ্ছে চেক করা হয়। তো সেখানে তুমি ধরো কোনো একটা স্পেশালাইজড ফিল্ডে খুব ভালো করছো, খুবই ভালো সেটা, কিন্তু আসলে আমার যেটা মনে হয় যে যে আইডিওলজিটা সেটা হলো কেউ যদি একটা জিনিসের বেসটা খুব ভালোভাবে জানে, তাকে দিয়ে কিন্তু আসলে তার উপর অনেক কিছু বানিয়ে ফেলা সম্ভব। তুমি যদি ইট গাঁথতে পারো, তুমি একটা বিল্ডিং বানিয়ে ফেলতে পারবে। তো ব্যাপারটা এরকম। তো তুমি প্রোগ্রামিং এর যদি খুব কোর বিষয়গুলো ভালো করে জানো, তখন দেখা যায় যে তাকে দিয়ে আসলে নতুন কোনো একটা স্ট্যাক শেখা সেটা কিন্তু খুব একটা সময় সাপেক্ষ ব্যাপার না। তুমি ধরো আমাদের অনেককে দেখা যায় যে প্রোগ্রামিং ক্যারিয়ারের শুরুতে প্রথম যে কোয়েশ্চেন যে ভাই আমি কোন ল্যাঙ্গুয়েজ দিয়ে শুরু করব, কি শিখবো, এত কিছু কি তোমার। আমার মনে হয় যে যেকোনো কোনো কিছু একটা তোমার কাজের জন্য যেটা দরকার সেই যেমন হচ্ছে তুমি জাস্ট শেখার জন্য শিখতে চাচ্ছ, তো শেখার জন্য শিখতে কোন জিনিসটা সহজে শেখা যায় সেটা দিয়ে শুরু করো। বা তুমি ধরো একটা অ্যাপ বানাতে চাচ্ছ, তোমার প্রথমে ইচ্ছা আমি এই ধরনের একটা অ্যাপ বানাবো, সেটার জন্য কি শেখা দরকার। তো সেটা যখন শিখতে শুরু করবে, তখন একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জাস্ট চুজ করে সেইটা দিয়ে তুমি আস্তে আস্তে বেসিক বিষয়গুলো শেখো। তো বেসিক দিয়েই কিন্তু আসলে তুমি এক সময় দেখবে যে হ্যাঁ তুমি যখন বেসিকের উপর তোমার জ্ঞানটা মানে পাকাপোক্ত হয়ে গেছে, তখন তুমি ইন্টারমিডিয়েট লেভেলের জিনিসগুলো তুমি শিখলে, তারপরে অ্যাডভান্স জিনিসগুলো শিখলে, এভাবে কিন্তু আস্তে আস্তে অল্প অল্প থেকে তুমি কঠিনের দিকে যাওয়া উচিত। তো এটাই যে শুধু মানে আইসিটি বা প্রোগ্রামিং বা যে কোনো ক্ষেত্রে তুমি জিনিসগুলো ভালো করে শেখো, কোর বিষয়গুলো শেখো, সেটাকে তুমি কাজে লাগিয়ে আসলে অনেক ভালো কিছু করতে পারবে। তো তোমার শেখার জন্য সেই ফিল্ডের কোন কোন নলেজ গুলো লাগে, যেমন প্রোগ্রামিং এর ক্ষেত্রে তুমি এখন এই যুগে একটা গুগল সার্চ করলেই দেখে যে মানে খুঁজে পাবে যে আসলে কোন কোন জিনিসগুলো দরকার একজন ভালো প্রোগ্রামার হওয়ার জন্য। বা তুমি একজন ধরো মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হতে চাও, একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হওয়ার জন্য তোমার কি বিষয়গুলো ভালো করে জানতে হবে। তো সেই বিষয়গুলো জাস্ট তুমি খুঁজে সেই তোমার গ্যাপ গুলো পূরণ করার জন্য যা যা প্রয়োজন সেটা শিখলে আমার মনে হয় যে তোমার স্ব স্ব ফিল্ডে নিজের যে কোনো ক্ষেত্রেই তুমি খুব ভালো করতে পারবে। অনেক ধন্যবাদ। আমাদের আপনার কাছে আরেকটি প্রশ্ন রয়েছে। সেটা হচ্ছে যে আমরা দেখেছি যে আপনি ক্যালিফোর্নিয়াতে বসে কাজ করলেও আপনার হৃদয়ে একটা জায়গায় বাংলাদেশ থেকেছে এবং বাংলাদেশের মানুষ থেকেছে, এবং বাংলাদেশের মানুষের প্রতি এই মমত্ববোধের কারণেই আপনি আজকে আমাদের এই অনুষ্ঠানে যুক্ত হয়েছেন। আমরা আপনার কাছ থেকে শুনতে পারলে খুবই খুশি হব যে দেশের তরুণদেরকে সঠিকভাবে নিজেকে গড়ে তোলার ব্যাপারে যদি আপনার কোনো স্বপ্ন থাকে যে আমাদের তরুণরা একটা জায়গায় যাবে, সেই স্বপ্নের কথাটা আমরা একটু জানতে চাই। আসলে আম, আমার আমার আমি যখন দেখি যে আমাদের যেমন আমাদের ফিল্ডেই যখন নতুন নতুন বাংলাদেশি জয়েন করছে, তখন আসলে জিনিসগুলো খুব ভালো লাগে। যেমন এখন দেখলে দেখা যায় যে আমার পাশে কলিগে অনেক কলিগ আছে যারা ইন্ডিয়ার বা চায়নার বা বিভিন্ন দেশের, বাংলাদেশের কলিগ যখন এরকম বেশি হবে সেরকম এটাও আমার একটা ভালো লাগার বিষয়। বা দেশে নতুন নতুন কোম্পানি প্রতিষ্ঠিত হবে। একটু আগে অনেকে উল্লেখ করেছেন যে উদ্যোক্তা হওয়ার কথা। উদ্যোক্তা জাস্ট একটা হাইপ নিয়ে হ্যাঁ আমি একটা উদ্যোক্তা হয়ে যাবো, নিজের কোনো আইডিয়া নেই একটা উদ্যোক্তা হয়ে যাবো, এরকম ভেবে আসলে লাভ নেই। তুমি তুমি কোনো একটা জিনিস ফোকাস করো যে তোমার কোনো একটা ভিশন আছে,
যে উদ্যোক্তা কিন্তু জাস্ট চাইলেই উদ্যোক্তা হয়ে যায় না, তোমার কোনো কিছুর প্রতি একটা ভিশন থাকতে হবে। এখন সবাই উদ্যোক্তা হচ্ছে বলে তোমাকে উদ্যোক্তা হতে হবে এই কথা বলে লাভ নেই। তুমি হচ্ছে একটা ভিশন নিয়ে কাজ করো যে আচ্ছা আমি এরকম কোনো কিছু একটা জিনিস তৈরি করতে চাই। আমার মনে হয় যে প্রথমে যে জিনিসটা একজনের চিন্তা করা উচিত যে কোন প্রবলেমটা আমি সলভ করব। যেমন আমি কোনো একটা অ্যাপ বানাইতে চাই, তো সেই অ্যাপটা দিয়ে আসলে মানুষের কোন জিনিসটা সলভ হবে সেই ভিশনটা থেকে তুমি একটা মানে প্রজেক্ট হাতে নাও। তো সেটা অ্যাপের ক্ষেত্রে না, তুমি ধরো একটা যেমন সাপোজ হচ্ছে এই যে সার্ভ হিউম্যান ফাউন্ডেশন, তো ভাই যখন এটা প্রতিষ্ঠিত করেছেন তখন উনি নিশ্চয়ই ওনার একটা ভিশন ছিল যে হ্যাঁ বাংলাদেশের অনেকে হয়তো বা টাকা দিয়ে সবকিছু তো শেখা সম্ভব না, তো ফ্রিতে যাতে শিখতে পারে। তো এই ধরনের একটা তোমার কোনো কিছুর পিছনে একটা ভিশন থাকতে হবে। বা তুমি ধরো এরকম তোমার ভিশন যে আমি একটা বড় কোম্পানিতে জব করবো, তো সেটার জন্য আমাকে প্রোগ্রামিং শিখতে হবে। তো এই জিনিসগুলো আসলে তোমার ইম্পর্টেন্ট। যেমন একটু আগে একটা টপিক উঠে এসেছে যে বাংলাদেশের ছেলেমেয়েরা গেম খেলতে অনেক পছন্দ করে, এটাতে অনেক সময় নষ্ট করে। আমার মনে হয় যে হ্যাঁ এই বিষয়গুলোর অবশ্যই দরকার আছে, এন্টারটেইনমেন্টের অবশ্যই দরকার আছে, কিন্তু তুমি যদি তোমার মানে দিনের পুরো অংশটাই এন্টারটেইনমেন্টে ব্যয় করে দাও, তুমি তাহলে বাকি মানে কাজে লাগাচ্ছ কোন সময়টা। যেমন আমার নিজের একটা উদাহরণ দিই, যখন আমি পাস করার পরে আসলে মানে আমার আন্ডার গ্রাজুয়েট শেষ করার পরে আমি কিন্তু তখন জব করছি। তখন দেখা যেত যে আমি অবসর সময়ে বিভিন্ন গেম খেলতাম, প্লে স্টেশনে গেম খেলতাম বা অন্য। তো একসময় আমার মনে হলো যে আমি যদি পুরোটা টাইম গেম খেলেই ওয়েস্ট করে দিই, তাহলে আমি আর বাকি আমার নিজের শেখার সময় কি? নিজেকে কিছু শেখা কিন্তু আসলে নিজের প্রতি একটা ইনভেস্টমেন্ট। তো এই জন্য আমি ঠিক করলাম যে আচ্ছা ঠিক আছে, প্রত্যেক দিনই আমি এতক্ষণ ধরে গেম না খেলে কিছুটা সময় কোনো কিছু একটা শিখি। যেমন তখন আমার মনে মনে হতো যে আমি তো আসলে আইফোনের ডেভেলপমেন্টটা খুব একটা ভালো পারি না, তো সেই জিনিসটা না হয় একটু দেখি। তো আমি নিজেই তখন মানে গেম খেলা থেকে কিছুটা অংশ সময় বের করে বসে বসে দেখতাম যে ইউটিউবে স্ট্যানফোর্ডের কিছু কোর্স আছে যে iOS ডেভেলপমেন্ট কিভাবে শুরু থেকে দেখায়, তো আমি জাস্ট শেখার জন্য শিখতাম। বা এক সময় মানে পাইথন একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখলাম যে আচ্ছা সবাই তো পাইথন নিয়ে খুব কথা বলে, দেখি ল্যাঙ্গুয়েজটা কেমন। তো এরকম আসলে তোমার এন্টারটেনমেন্ট অবশ্যই জরুরি। তুমি যদি সারাদিন পড়াশোনা করে একসময় পাগল হয়ে যেতে পারো, তো সারাক্ষণ তো পড়াশোনা করে লাভ নেই, বা সারাক্ষণ একেবারে জ্ঞানমূলক জিনিসপত্রে সময় দিলেই যে তুমি খুব ভালো হয়ে যাবে তাও না, একটা ব্যালেন্স তোমার তৈরি করতে হবে। তো আমার ইচ্ছা এটাই যে আসলে তরুণ জেনারেশন এই এই ডিফারেন্সিয়েটটা করতে শিখুক, এবং এই বোধটা তাদের মধ্যে আসুক যে আসলে হ্যাঁ আমার এন্টারটেনমেন্টের জন্য একটা সময় আছে, আর কিছুটা সময় আমি নিজের জন্য দিব। দিনে 1 ঘন্টা করে তুমি যে কোনো কিছু নতুন কিছু শেখো। একসময় তুমি তোমার যখন এই অভ্যাসটা হয়ে যাবে, তখন দেখবে যে তুমি আসলে অনেক নতুন নতুন কিছু পারো, যেটা হয়তো তোমার তোমার অনেক কলিগ পারে না। আর সেই মানে তোমার স্কিল গুলো যে তোমাকে আসলে কোথায় কখন জবের ক্ষেত্রে বা নিজের পার্সোনাল লাইফে কোনো একটা তুমি একটা ব্লগার হয়ে যেতে পারো, চাও তুমি ধরো ভিডিও এডিটিং জানো, তো সেরকম এই স্কিল গুলো কোথায় কাজে দিবে তুমি নিজেও হয়তো পরে বুঝতে পারবে না। তো এটাই আমার ইচ্ছা যে আসলে সবাই নতুন নতুন কিছু শিখুক। জি, অনেক ধন্যবাদ ভাইয়া। আমরাও চাই যে আমরা সবাই আমরা ব্যালেন্স করতে শিখি এবং আমরা আসলে নিজেদের অ্যাম্বিশন নিয়ে সচেতন হয়ে যাই। তা এবারে আমাদের একটি প্রশ্ন থাকবে মোস্তফা কামাল স্যারের কাছে, যে আমরা জানি যে বাংলাদেশ সরকারের অনেকগুলো চলমান প্রকল্প আছে আইসিটি সেক্টর নিয়ে। আপনি সেই প্রকল্পগুলোর ব্যাপারে আমাদের একটু জানাবেন এবং সেখানে তরুণদের এঙ্গেজমেন্টটা কি হবে সে ব্যাপারেও আমাদের একটু জানাবেন। ধন্যবাদ। আমি আপনার প্রশ্নটার উত্তর দেওয়ার আগে আরেকটু বলতে চাই আপনাদের বিষয়টা নিয়ে। যেমন প্রকৌশলী জুলকার নাইন মাহমুদ চমৎকার ভাবে বলছেন যে আসলে আমাদের এই যে নিউ জেনারেশনকে কিভাবে তাদের টাইমটা সেভ করে কিভাবে অগ্রসর হতে হবে, এবং ভবিষ্যতে কি প্ল্যান আছে সেটাও বললেন। কিন্তু আমরা আইসিটি ডিভিশন বা সরকারের পক্ষ থেকে যদি বলি, তা আমাদের কিন্তু প্ল্যান আছে যে যেমন গুগল বা এই ধরনের আরো অনেক প্রতিষ্ঠান আছে, ফেসবুক। আমরা চাচ্ছি যে আমরা কিন্তু আশায় বুক বেঁধে আছি প্রকৌশলী জুলকার নাইন মাহমুদ অথবা এরকম আরো নেতৃত্ব স্থানীয় ভবিষ্যতে যারা যারা এই সেক্টরকে নেতৃত্ব দেবে, আমরা চাচ্ছি যে ওনারা এই গুগলের মতো নতুন কিছু একটা করে ওনারা দেশের মুখ উজ্জ্বল করবেন এবং দেশেই বসবে না। এবং আইসিটি ডিভিশন কিন্তু সেইভাবেই চিন্তা ভাবনা করছে যে আমাদের নতুন জেনারেশন আসবে, তারা বিশ্বকে লিড দিবে, এই চিন্তা ভাবনা কিন্তু আছে। এবং সেখানে তাদেরকে যত ধরনের হেল্প লাগে, যে কোনো ধরনের সাপোর্ট লাগে গভর্নমেন্টের পক্ষ থেকে, ওনারা কিন্তু অগ্রসর হচ্ছেন। যেমন এখানে রিসেন্টলি যেমন
আইডিয়া প্রজেক্ট আছে, বলা আছে যে 5 crore পর্যন্ত ওনারা যদি কেউ এই ধরনের কোনো চিন্তা ভাবনা বা ভালো কোনো কাজ নিয়ে অবসর হন, তাদের জন্য সেই সুযোগটা রয়ে গেছে। এবং যদি আরেকটু ছোট আকারে করতে চান, তারও সুযোগ রয়েছে সেখানে, ফিনান্সিয়াল বিষয়গুলা। এবং যদি রিসেন্টলি আমরা বোধহয় গত সপ্তাহে আমরা মিটিং করেছি, সেখানে বলা হয়েছে যে নতুন উদ্যোক্তা যারা হবেন, সেটা শুধু এখন যেহেতু আমরা আইসিটিতে আছে, আইসিটি রিলেটেড এই বিষয়টাই আমরা জানাই, সেখানে আমরা চাচ্ছি যে গভর্নমেন্ট, ব্যাংক বা অন্যান্য প্রতিষ্ঠানের কাছে যে আইসিটি রিলেটেড যদি কোনো কাজ করে থাকে, তার লোন বা আর্থিক যে মানে লোনটা, সেটা যেন খুব ইজি ওয়েতে পাওয়া যায়, এবং সেটা গভর্নমেন্ট যেন ইনসেন্টিভ দেয়। যদি এরকম হয়ে থাকে যে 9% সুদ আছে, গভর্নমেন্ট হয়তো দিল তাকে অনেক কমায়, সেটা এখনো ঠিক হয় না, অনেক কমায় দিল, যাতে সে এই বিষয়টাকে এই বিজনেস বলেন বা যেটাই উদ্যোক্তার যে কার্যক্রমগুলোকে সে যেন দ্রুতভাবে রান করে নিতে পারে। এই ধরনের একটা চিন্তা ভাবনা গভর্নমেন্টের চলছে। আর আমাদের ওখানে অনেকগুলো প্রজেক্ট আছে। আমি যদি একটু আইডিয়া দিই, তাহলে আমাদের এখানে যারা পার্টিসিপেন্ট আছেন তারা অনেকে হয়তো সেই সুযোগগুলো নিতে পারবেন। যেমন আমাদের কিন্তু গাজীপুরে, যশোর, সিলেট, আমাদের এখানে হাইটেক পার্ক রয়ে গেছে। এবং এখানে যদি কেউ মনে করে থাকেন যে এখানের স্পেস ভাড়া নেওয়া, সেই সুযোগটা কিন্তু এটা রয়ে গেছে। এবং কেউ যদি বেসরকারি উদ্যোগে বড় ধরনের এরিয়া নিয়ে কেউ হাইটেক পার্ক করতে চায়, গভর্নমেন্ট কিন্তু সেটাকেও রিকগনাইজ করে নিচ্ছে, এটা দায়িত্ব দিয়ে দিচ্ছে। আমাদের এখানে যেমন আর্নিং লার্নিং একটা আছে, সেটা হলো যে যে কোনো লেভেলের যে কোনো ধরনের স্টুডেন্ট এখানে এন্ট্রি হয়ে ওনারা কোনো ফি লাগে না, ওনারা সেটা করতে পারেন, বলে ওয়েব ডিজাইন বলেন, গ্রাফিক্স ডিজাইন বলেন, বা ভিডিও এডিটিং বা এই ধরনের যেগুলো আছে সেগুলোতে ওনারা কাভার দিতে পারেন। আমাদের প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলোতে আমাদের একটা লেভেল আছে, যেমন কম্পিউটার সায়েন্সের উপর যারা অনার্স মাস্টার্স করেন, তাদেরকে যেন প্র্যাকটিক্যালি ওনারা কিছু কাজ করতে পারেন, ল্যাব করে দেওয়ার জন্য গভর্নমেন্টের উদ্যোগ নিচ্ছে। সিলেটে, চুয়েটে, রাজশাহীতে, এই ধরনের বেশ কতগুলো এরিয়াতে করেছে, এবং বাকি কাজগুলো চলমান আছে। তারপর ধরেন আপনার জাপানিজ ল্যাঙ্গুয়েজ শেখানো হচ্ছে এখন। যে আমাদের জুলকার নায়েক যেটা বললেন যে আসলে ইংলিশ তো কম্পালসারি, সবারই শেখা লাগতেছে, আমরা জাপানি প্লাস অন্যান্য কিছু ল্যাঙ্গুয়েজের উপরেও এই আইসিটি রিলেটেড বিষয়গুলোকে বেশি এমফেসিস দেওয়া হচ্ছে, এই জন্য যে বড় বড় মার্কেট গুলোকে রিচ করার জন্য। তারপরে ধরেন হয়তো এখানে মোবাইল গেমসেরও কতগুলো এখানে ব্যবস্থা নেওয়া হয়েছে। মানে শেখ কামাল আইটি যেটা 64টা জেলায়, এটা প্রত্যেকটা জেলায় একটা হাব হবে, এবং সেখানে বলেন রিসার্চ বলেন, সেখানে ব্যবসা বলেন, আইসিটি রিলেটেড, এগুলোকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে ওখানে। আর আমাদের যে ইউনিভার্সিটি রয়েছে, কারণ আমরা মোটামুটি দেখেছি যে ইউনিভার্সিটি লেভেলে যারা কম্পিউটার সায়েন্সে যারা কাভার দিচ্ছেন, তাদের যদি রিসার্চ এরিয়াটা যদি আমরা বাড়াইতে পারি, তাহলে আমাদের ভালো কাজ হয়। এবং তাতে যেটা হলো যে এরা খুব দ্রুত টপ লেভেলে যেতে পারে, টপ লেভেলে বড় ধরনের চিন্তা ভাবনা নিয়ে এরা উদ্যোক্তা হিসেবে অগ্রসর হতে পারে। উদ্যোক্তা ঠিক বলবো না, উদ্যোক্তা প্লাস ভালো কাজ করতে পারে। এবং ইন্টারমিডিয়েট বা ডিগ্রি লেভেলের যারা একটু কম লেখাপড়া আছে, তাদের হয়তো ব্যাক এন্ডে এটা তাদেরকে যেন সাপোর্ট দিতে পারে, সেভাবে তাদেরকে রেডি করা হচ্ছে। আর আমরা বলবো যে আমাদের যে জুলকার নাইক, আমরা কিন্তু তার বা তাদের মতো লোকজনের দিকে কিন্তু আমাদের দেশ তাকায় আছে, যে সামনের দিকে আমাদের নতুন প্রজন্ম যারা আছে তাদেরকে লিড দেওয়ার জন্য। এবং আমরা দেখেছি আমাদের এই কাজগুলো করতে, যে আমরা যদি গভর্নমেন্ট অফিসিয়াল, কিন্তু আমাদেরকে সেই গভর্নমেন্ট অফিসিয়ালের সেই ব্রিটিশদের যে চিন্তাধারা, সেখান থেকে কিন্তু আমরা বের হয়ে আসছি। এখন হলো যে আমাদের এখানে ঢাকা শহরে বা সিলেটে, ইভেন যশোরে যারা প্রাইভেট উদ্যোক্তা রয়েছেন, আমরা কিন্তু ওনাদের অফিস ভিজিট করি, দেখি ওনাদের চিন্তা চেতনা, ওনারা কিভাবে করেন, ওনাদেরকে কিভাবে হেল্প করা যায়। এবং ওনারা কিন্তু হেল্প চায় না, আমরা খুব খুশি হয়েছি। আমরা
3-4টা প্রতিষ্ঠান ভিজিট করে দিয়েছি যাদের খুবই নামকরা, এবং ওনারা বলছেন যে গভর্নমেন্টের ট্রেনিং এর বিষয়ে ওনারা খুব আগ্রহী না। ওনারা এখান থেকে ইন্ডিয়াতে ট্রেনিং দিচ্ছে, ইউএসএ ট্রেনিং দিচ্ছে, ইভেন ইউরোপে এতে ট্রেনিং দিচ্ছে। এটা আমাদের জন্য একটা বড় ধরনের বলবো যে আশার বাণী। এবং ওখানে যে সমস্ত কাজগুলো আছে কাজগুলোর সাথেও যুক্ত হচ্ছেন। তা আমরা এই ধরনের যদি দেখা যায় যে আমাদের দেশে এই ধরনের ট্রেনিং বা এই ধরনের উদ্যোক্তারা যদি একটু বেশি পরিমাণে আসে, তাহলে হয়তো দেখা যাবে যে বিশ্বের যে বড় মার্কেট আছে এটা সেটার একটা বড় অংশ হয়তো বাংলাদেশের আয়ত্তে চলে আসবে। তারপর আমরা বলবো মার্কেটে জব করা আমাদের দেশের নতুন প্রজন্ম জব করার পক্ষে, কিন্তু আমরা বলছি না যে পুরাটাই থাকতে হবে, জবেও থাকতে হবে। বিশ্বকে লিড দেওয়ার জন্য গুগল যদি বলি কোথার প্রতিষ্ঠান, ইউএস এর সামনের দিকে আমরা চাচ্ছি এমন কোন প্রতিষ্ঠান হবে, এর প্রতিষ্ঠানের উদ্যোক্তা কোথায়, বাংলাদেশ। এই প্রতিষ্ঠানকে লিড দিচ্ছে কে, বাংলাদেশ। আমরা সেই দিনের জন্য অপেক্ষা করছি এবং আমরা আশা রাখছি আমাদের যে নতুন প্রজন্ম সে আশা আমাদের পূরণ করবে। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ স্যার। আমরাও অত্যন্ত আশাবাদী যে আপনাদের সহায়তায় ইনশাআল্লাহ আইসিটিতে আমরা অনেক দূর এগিয়ে যাব। এবারে আমাদের অত্যন্ত প্রতীক্ষিত একটি পর্ব, আমরা আমাদের পার্টিসিপেন্টদের মধ্য থেকে প্রশ্নোত্তর পর্বে চলে যাব। আমি আরিফুল ইসলাম আরিফ ভাইকে অনুরোধ জানাচ্ছি এই অংশটি পরিচালনার জন্য। 10 থেকে 12টি প্রশ্ন নেওয়া হবে এবং সেই প্রশ্নগুলোর ইনশাআল্লাহ আমাদের অতিথিরা উত্তর দেবেন। ধন্যবাদ। জি, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম, সবাইকে শুভ সন্ধ্যা জানাচ্ছি। আসলে সন্ধ্যা বললে ভুল হবে, অ্যাকচুয়ালি রাত। তো চ্যাট বক্সে এত প্রশ্ন আপনারা করেছেন, অনেকেই এখনো কন্টিনিউয়াসলি প্রশ্ন করছেন। তো বেশিরভাগ প্রশ্নগুলি প্রায় একই রকম ক্যাটাগরি। তো আমি জুলকারনাইন ভাইয়ের কাছে কিছু প্রশ্ন সর্ট আউট করেছি এই মুহূর্তে আমার এই চ্যাট বক্স থেকেই। তো প্রথম প্রশ্ন আমি জুলকারনাইন ভাইয়ের কাছে করতে যাচ্ছি। প্রশ্নটি করেছেন ফরহাদ হোসেন, ডিস্ট্রিক্ট ফ্যাসিলিটেটর, কিশোরগঞ্জ থেকে। তিনি জানতে চেয়েছে যে যারা জেনারেল কোয়ালিফিকেশন নিয়ে লেখাপড়া শেষ করেছেন তাদের গুগল বা গুগলের মতো প্রতিষ্ঠানে চাকরি পাওয়ার ক্ষেত্রে কি ধরনের প্রস্তুতি নেওয়া প্রয়োজন এবং তাদের সুযোগ সুবিধা কতটুকু? হ্যাঁ, জেনারেল কোয়ালিফিকেশন মানে কি বুঝবো, যে যারা মানে ভার্সিটি শেষ করেছেন এরকম নাকি মানে নন সিএসসি ব্যাকগ্রাউন্ড যারা ভাইয়া? ও নন সিএসসি। হ্যাঁ, আসলে হচ্ছে গুগল, মাইক্রোসফট এসবে যে আমরা যেমন যে জিনিসটা জানি যে সফটওয়্যার ইঞ্জিনিয়ার কিন্তু প্রচুর আছে। সফটওয়্যার ইঞ্জিনিয়ার ছাড়াও কিন্তু আসলে অনেক ধরনের জব আছে, যেমন হার্ডওয়্যার ইঞ্জিনিয়ারও আছে, মার্কেটিং আছে, ফিনান্স আছে, এরকম কিন্তু অনেক টিম আছে। তো বাংলাদেশ থেকে দেখা যায় যে অনেকে আসলে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে এসব কোম্পানিতে আছেন, কারণ সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এ না মানে ব্যাপারটা কিছুটা মানে বড় কোম্পানিগুলোর জন্য ইজি, যে আসলে খুঁজে বের করা যে কারা ভালো প্রোগ্রামিং পারে। কিন্তু অন্যান্য ক্ষেত্রে কিন্তু হয়তোবা সেই বিষয়টা অতটা ইজি না। যেমন বাংলাদেশে আমি এর আগেও বলি যে প্রোগ্রামিং কন্টেস্ট গুলোতে অংশগ্রহণ করলে বা এই ধরনের কিছু ভালো প্রজেক্ট থাকলে বা এই জিনিসগুলো শো করলে ওরা দেখে বুঝতে পারে যে আসলে ছেলেটার স্কিল আছে। কিন্তু অন্যান্য ফিল্ডের ক্ষেত্রে এই বিষয়গুলো হয়তোবা অতটা ইজি না। কিন্তু তারপরও এখানে কিন্তু অ্যাপ্লাই করার সুযোগ আছে। বাংলাদেশ থেকে ডিরেক্ট অন্যান্য ফিল্ডে রিক্রুটমেন্ট হয় কিনা সেটা আমি জানি না, কিন্তু বাংলাদেশ থেকেও কিন্তু অনেকেই আছেন, যে ধরলাম মার্কেটিং এ বা প্রোডাক্ট ম্যানেজমেন্টে বা বিভিন্ন ক্ষেত্রে আছেন যারা হয়তোবা বাইরে এসে মাস্টার্স করে তারপরে জয়েন করেছেন। তো এই বিষয়গুলোতে দেখা যায় যে যেহেতু এক্সপেরিয়েন্স একটু হয়ে গেলে বা বাইরে এসে পড়াশোনা করলে দেখা যায় তারা ইন্টার্ন করে বা বিভিন্ন জায়গায় একটা এক্সপেরিয়েন্স করে সেগুলো তাদের রেজিউমেতে লেখার সুযোগ পান, সেই বিষয়গুলো আসলে হেল্প করে। তো আমার মনে হয় যে সুযোগ নেই বলাটা ঠিক হবে না, কিন্তু সুযোগটা একটু মানে কঠিন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর চেয়ে। তবে কেউ চাইলে আমার মনে হয় যে যেহেতু বাংলাদেশ থেকে অনেকেই আছেন যারা বাংলাদেশ থেকে হয়তোবা আন্ডার গ্রাজুয়েট করেছেন, তারপরে এখানে মাস্টার্স বা পিএইচডি করে এখানে গুগল, ফেসবুক, মাইক্রোসফটে কিন্তু অনেক বাংলাদেশি আছেন, আর শুধুমাত্র মানে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ছাড়াই অন্যান্য বিষয়। তো এই বিষয়ে আমার মনে হয় যে কারো যদি ইচ্ছা থাকে সেই বিষয়টার প্রতি লেগে থাকে, তাহলে আমার মনে হয় যে সেটাও অর্জন করা সম্ভব। জি, আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া। আমাদের চ্যাট বক্স থেকে আরো একটি প্রশ্ন এসেছে, যে এটা অ্যাকচুয়ালি আপনার কাছে পার্সোনাল প্রশ্ন, যে কোন স্বপ্নগুলো বা ইচ্ছেগুলো আপনাকে ঘুমোতে দিত না, সেই স্বপ্নগুলো পূরণ করার জন্য আপনি কিভাবে আপনার দৈনন্দিন জীবনের রুটিনগুলো সাজিয়েছিলেন? এটা একটা ইন্টারেস্টিং প্রশ্ন আসলে। আমার মনে হয় যে কোন স্বপ্নগুলো বলতে গেলে আসলে ছোট ছোট স্বপ্নগুলোই কিন্তু মানুষকে আসলে জাগিয়ে রাখে। আমার মনে হয় যে তুমি প্রথমেই একটা স্বপ্ন নিয়ে বসে থাকলে যে তুমি একদিন আচ্ছা বিল গেটস হয়ে যাবে,
কিন্তু সেটার তোমার কোনো মানে পাথ তোমার সামনে নেই যে তুমি আসলে কিভাবে আগাবে। সেই বিষয়টা যদি তোমার সামনে না থাকে, ওটা কিন্তু স্বপ্নই থেকে যাবে। আমার মনে হয় যে ছোট ছোট স্বপ্নগুলো মিলে কিন্তু তোমার আসলে একটা বড় স্বপ্ন হয়ে ওঠে। আমার যে একেবারে জীবনের শুরু থেকে প্রথম থেকে আমি গুগলেই যাব, এই জন্যই আমি সারা জীবন কাজ করেছি, এরপরে গুগলে এসেছি, ব্যাপারটা এমন না। যেমন ছোটবেলায় আমাকে কেউ জিজ্ঞেস করলে বলতাম যে আমি পাইলট হবো, আমি প্লেন চালাবো। তখন আমার কাছে মনে হতো যে প্লেন চালানো জিনিসটা খুব ইন্টারেস্টিং। তো এক সময় মনে হতো যে হ্যাঁ আমি প্রোগ্রাম বানাবো, তো এক সময় মনে হতো যে রোবোটিক্স বা রোবট নিয়ে কাজ করব। তো এই ধরনের কিছু আসলে মানুষের স্বপ্নগুলো চেঞ্জ হয়। তো তুমি সেই স্বপ্নটাকে পার্সিউ করতে গেলে দেখবা যে তোমার আস্তে আস্তে আরো বিভিন্ন দিক এক্সপ্লোর হচ্ছে, তখন কিন্তু তোমার স্বপ্নটা ডাইভার্স হয়ে যাবে। যেমন এখন যদি সবাই ভাবে যে হ্যাঁ আমার সবাইকেই প্রোগ্রামিং শিখতে হবে, ব্যাপারটা কিন্তু এমন না। যেমন ফর এক্সাম্পল হচ্ছে আমি যখন কোরিয়াতে পড়াশোনা করতে আসি আন্ডার গ্রাজুয়েটে, তখন হচ্ছে আমাদেরকে কিন্তু 1 বছর কোরিয়ান ল্যাঙ্গুয়েজ শিখতে হয় গভর্নমেন্ট স্কলারশিপে। তখন যেমন আমার একটা ছোট স্বপ্ন ছিল যে হ্যাঁ আমি কোরিয়ান ল্যাঙ্গুয়েজ ব্যবহার করি, কোরিয়ান বিভিন্ন অনলাইন ওয়েবসাইট আছে, সেখানে কিন্তু সবকিছু কোরিয়ানে। ওখান থেকে যাতে আমি নিজে অর্ডারটা করতে পারি, এই পর্যন্ত আমি কোরিয়ান ল্যাঙ্গুয়েজটা একসময় আমি শিখবো। যেমন এটা আমার ছোট্ট একটা স্বপ্ন ছিল। তো এই স্বপ্ন পূরণ করার জন্য আচ্ছা তাহলে আমাকে কি কি কোরিয়ান জানতে হবে বা কি বিষয়গুলো শিখতে হবে, এই বিষয়গুলো আমি আস্তে আস্তে শেখার চেষ্টা করেছি। তো এই ধরনের তোমার কোনো একটা বড় স্বপ্নের পেছনে যে ছোট ছোট স্বপ্নগুলো থাকে, সেই স্বপ্নগুলোকে তুমি পূরণ করো। আর সেটার পেছনে আস্তে আস্তে অল্প করে সময় দাও, দেখবা যে সবগুলো একসাথে যখন জোড়া লাগবে তখন তোমার বড় স্বপ্নটা সত্যি হয়ে আসবে। জি, ধন্যবাদ। তো আমাদের অনেক পার্টিসিপেন্ট হ্যান্ড রেজ করেছেন, আমরা একজনের সুযোগ দিব এই এই পর্যায়ে। তো আমি যাকে নাম ধরে কল করবো তিনি একটু আনমিউট করে কথা বলবেন এবং আপনার পরিচয় এবং আপনি কোন জেলা থেকে বলছেন সেটি বলে প্রশ্নটি করবেন। আমি সুযোগ দিচ্ছি এমডি আরিফুল ইসলামকে। হ্যান্ড রেজ করেছেন এবং আমি আনমিউট করার জন্য রিকোয়েস্ট করছি। আসসালামু আলাইকুম। আমি ওয়ালাইকুম আরিফুল আসসালাম। ইসলাম। আমি বাংলাদেশের সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলা থেকে বলছি। তো আমার প্রশ্ন জুলকারনাইন মাহমুদ ভাইয়ের কাছে, যে আমি একজন পাইথন প্রোগ্রামার হব। তো প্রোগ্রামার হওয়ার জন্য যে আমরা বিভিন্ন অনলাইনে রিসোর্স খুঁজি বা কোর্স খুঁজি, এই সম্পর্কে আর কি, যে কোথা থেকে শিখতে পারবো খুব ভালোভাবে, এই সম্পর্কে জানতে চাচ্ছি। আর হ্যাঁ আর আচ্ছা বলে যাও বাকিটা কি। আর আচ্ছা, আমরা মনে হয় আপনার কিভাবে প্রশ্নটি বুঝতে পেরেছি। হ্যাঁ, নয়েজ আসছে আপনার কাছ থেকে, মনে হয় আমরা প্রশ্নটি বুঝতে পেরেছি। পাইথন প্রোগ্রামার উনি হতে চান, তো কিভাবে উনি শুরু করতে পারে আর কি, তার স্টেপ গুলো কি কি হওয়া উচিত ভাইয়া? হ্যাঁ শুনে খুবই ভালো লাগলো যে তুমি হচ্ছে পাইথন প্রোগ্রামিং শিখতে চাও। আমিও সবাইকে আসলে বলি যে শুরু করার জন্য কিন্তু পাইথন প্রোগ্রামিং শেখাটা খুবই ইন্টারেস্টিং, যে পাইথন খুব সহজে শেখা যায়। এবং পাইথন শেখার জন্য এখন কিন্তু আসলে অনেক রিসোর্স আছে, এখন খুঁজলে দেখবে যে বাংলাতেও কিন্তু প্রচুর রিসোর্স আছে। আমাদের তামিম সাহেবের সুবিন ভাইয়ের হচ্ছে বই আছে, বা তুমি ভিডিও দেখলে দেখবা যে অনেক পাইথনের ভিডিও তুমি পাবা বাংলাতে। তো আমার মনে হয় যে তুমি যখন একটা কিছু শিখবে, তুমি একটু অনলাইনে সার্চ করে দেখো, বা ধরো তোমার জানা কেউ আছে যে হয়তো পাইথন ল্যাঙ্গুয়েজ জানে। আমার মনে হয় যে এটা হচ্ছে সবচেয়ে বেস্ট সোর্স অফ ইনফরমেশন, যে কোনো একটা ফিল্ডে যখন তুমি একজনকে পাবে যে সে বিষয়টা একটু ভালো করে জানে, সে কিন্তু তোমাকে একটা ভালো গাইডলাইন দিতে পারবে। তো তাদেরকে জিজ্ঞেস করো যে তাদের কোন জিনিসটা কাজে লেগেছে মানে শিখতে শিখতে। যেমন হচ্ছে শুধু বাংলা ছাড়াও ইংলিশে যদি তুমি কমফোর্টেবল হও, ইংলিশেও কিন্তু তুমি অনেক কিছু পাবে, একটা ভালো বই পড়ো। এবং পাইথন শিখতে হলে পাইথনের যে অনলাইন ডকুমেন্টেশনটা আছে, পাইথনের ওয়েবসাইটে গেলেই পাবে। সেখানে কিন্তু বেশ সুন্দর করে ছোট ছোট জিনিসগুলো যেগুলো শিখতে হয় সেগুলো দেওয়া আছে, কিন্তু সেটা হয়তো তোমার কাছে ইন্টারেস্টিং মনে না হতে পারে। তো এই জন্য দেখা যায় যে আমরা যখন ইন্টারেস্ট হারিয়ে ফেলি, শেখাটা ভালো হয়ে ওঠে না। তো সেই জন্য ইন্টারেস্টিং করে কিভাবে শেখা যায় এটার একটু খুঁজে দেখো, বা এই দেখবা যে হয়তো বা অনেকে চমক ভাই যেমন ইন্টারেস্টিং করে অঙ্ক শেখান, এরকম ইন্টারেস্টিং করে কে শেখাতে পারে এরকম বিষয়গুলো দেখে তুমি আস্তে আস্তে সহজ বিষয়গুলো থেকে শুরু করো। তারপরে দেখবে যে আচ্ছা আমি যখন সহজ বিষয়গুলো পারি, মিডিয়াম বা অ্যাডভান্স লেভেলে কি কি জানা প্রয়োজন, সেই রিসোর্স গুলো একটু খুঁজে দেখলে আমার মনে হয় যে তুমি সহজে পাইথন শিখে ফেলতে পারবে। জি, থ্যাংক ইউ ভাইয়া। এবার হ্যান্ড রেজ করেছেন মাইশা তাসফিয়া, আপনাকে সুযোগ দিচ্ছি আপনার প্রশ্নটি করার, নাম পরিচয় দিয়ে প্রশ্ন করবেন, আনমিউট করে প্রশ্ন করুন। হ্যাঁ, আসসালামু আলাইকুম ভাইয়া, আমি কুষ্টিয়া জেলা থেকে বলছি। ওয়ালাইকুম আসসালাম। জি, ভাইয়া আমার কোশ্চেনটা হলো যে সাইবার সিকিউরিটিতে যদি কেউ তার ক্যারিয়ার বিল্ড আপ করতে চায়, তাহলে হচ্ছে এটার জন্য প্রপার গাইডলাইন অথবা হচ্ছে অনলাইন রিসোর্স কিভাবে আমরা পেতে পারি?
প্রথমে বলে নিই যে আমি আসলে সাইবার সিকিউরিটি এক্সপার্ট না, এই জন্য হয়তো আমি ঠিক মতো আসলে গাইডলাইনটা দিতে পারবো না। কিন্তু আমার মনে হয় যে সাইবার সিকিউরিটি এখন তো আসলে খুবই ইম্পর্টেন্ট, এবং তোমার যে এই বিষয়ে আগ্রহ আছে সেটাই আসলে খুবই ভালো। কিন্তু আমার দেখা যায় যে আসলে আন্ডারগ্রেড লেভেলে যে এই বিষয়গুলো নিয়ে ডিপ কোনো কিছু তোমার মানে আহ, শেখা, এটা হয়ে ওঠে না অনেকের ক্ষেত্রে। আমার মনে হয় যে তুমি বিভিন্ন ধরনের হচ্ছে মানে কমিউনিটি আছে এরকম, যে সাইবার সিকিউরিটি কমিউনিটি হয়তো বা তুমি বা স্ট্যাক ওভারফ্লোতেও যেমন হচ্ছে বিভিন্ন জিনিস নিয়ে শেখা যায় স্ট্যাক এক্সচেঞ্জ, এরকম তুমি সাইবার সিকিউরিটি কমিউনিটি গুলোতে একটু যদি খুঁজে দেখো, তাহলে আমার মনে হয় যে এই বিষয়গুলোতে কি কি আসলে প্রয়োজন সেই বিষয়গুলো ভালো করতে। আর আগেও যেমন বলেছি যে ফাউন্ডেশনাল বিষয়গুলো আসলে খুব ইম্পর্টেন্ট, যেমন সাইবার সিকিউরিটি গুলোতে অনেক ভালনারেবিলিটি যেমন সবাই এক্সপ্লয়েট করে থাকে, বা একটা ওয়েবসাইটের ভালনারেবিলিটি বা কোথায় কোথায় মানে মানে অ্যাটাক হওয়ার মানে চান্স আছে, এবং সেগুলোকে কিভাবে ইমপ্রুভ করা যায়। তো তুমি যখন একটা জিনিসকে তুমি আইডেন্টিফাই করতে যাবে যে তোমার একটা সিস্টেমের প্রবলেম কি, তোমার কিন্তু সেই সিস্টেমটাকে ভালো করে জানতে হবে। তো আমার মনে হয় যে তুমি সাইবার সিকিউরিটি নিয়ে পড়াশোনা করতে চাইলে সিস্টেম ডিজাইন বিষয়গুলো একটু ঘেটে দেখো, বা একটা কোনো স্ট্যাক কি কি বিষয় নিয়ে কাজ হয়ে থাকে, বা এর আগের যে সাইবার সিকিউরিটি ইস্যু গুলো হয়েছে, যেমন মাঝে মাঝে কিন্তু বিভিন্ন ধরনের ইস্যু অনেক সময় মানে প্রেস কনফারেন্সে যেমন রিলিজ হয় যে আচ্ছা এই ধরনের একটা ভালনারেবিলিটি ছিল, ওরা এটা ফিক্স করছে। তুমি এই বিষয়গুলো একটু খুঁজে দেখো যে আসলে কি ধরনের সমস্যা ছিল, কোন এক্সপ্লয়েটটাকে ইউজ করে হয়তো হ্যাক করেছে, বা এসকিউএল ইনজেকশনের মতো বিষয়গুলো। তো এই এক একটা বিষয় যখন তুমি খুঁজতে যাবে তখন দেখবে যে অনেক কিছু তুমি জানো না, যেমন এসকিউএল ইনজেকশন ব্যাপারটা আবার কি। তো এসকিউএল ইনজেকশন নিয়ে যখন তুমি পড়াশোনা করতে যাবে তখন তুমি বুঝতে পারবে যে আসলে হ্যাঁ এই ধরনের তো সমস্যা হওয়া সম্ভব। তো এই বিষয়গুলোকে থেকে আমার সিস্টেমটাকে সেফ ভাবে বানানোর জন্য আমার কোন কোন বিষয় জানা প্রয়োজন। তো তখন তুমি দেখবে যে একটা জায়গা থেকে আসলে আরো বিভিন্ন একটা ব্রাঞ্চের মতো করে তুমি অনেক কিছু শিখতে পারছো। তো এরকম যেগুলো অলরেডি ফিক্সড ভালনারেবিলিটি বা সাইবার সিকিউরিটিতে যে টপিক গুলো আছে সেটা নিয়ে একটু পড়াশোনা করো। আমার মনে হয় যে তারপরে তুমি কোন কমিউনিটিতে এই বিষয়গুলো নিয়ে আলোচনা হয় বা এই বিষয়ে তুমি আরো ইনডেপথ জানতে পারবে, সেগুলো সেখান থেকে তুমি কন্টিনিউ করতে পারবে। জি, থ্যাংক ইউ ভাইয়া। আসলে চ্যাট বক্সে এত এত প্রশ্ন আপনারা করেছেন যে আমার চ্যাট বক্সে অ্যাকচুয়ালি প্রচুর লোড নিছে। হ্যাঁ, অনেকেই একই ক্যাটাগরির প্রশ্ন করেছেন। তো এইখানে একজন প্রশ্ন করেছেন যে আগামী দিনের জন্য প্রোগ্রামিং বা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং কতটুকু গুরুত্বপূর্ণ, এই বিষয়ে যদি কিছু বলেন ভাইয়া। আমার মনে হয় যে প্রোগ্রামিং আর সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং মানে দুইটা তো আসলে ওতপ্রোত ভাবে জড়িত। আর যেহেতু এখন সবকিছুই ডিজিটাল দিকে যাচ্ছে, যেমন আমরা এই কোভিড এর সময় দেখেছি যে সবকিছু কিন্তু এখন অনলাইন ভিত্তিক হয়ে পড়েছে অনেক কিছু। তো মানে আগে যেমন একটা বিষয় ধারণা করা হতো যে আসলে এই সাবজেক্টের কিছুদিন পরে দাম থাকবে না, বা এই বিষয়টা হয়তো অবসলিট হয়ে যাবে। আমার মনে হয় না যে সামনে মানে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বা প্রোগ্রামিং যে অবসলিট হয়ে যাবে, এটা নিয়ার ফিউচারে হওয়া সম্ভব। যদি কোনো সময় এআই নিজে নিজে প্রোগ্রাম লিখতে পারে তাহলে হয়তো হয়ে যাবে, কিন্তু সেটা আমার মনে হয় না যে সুদূর ভবিষ্যতে হবে। তো যে কোনো মানে আমার মানে ইন্ডাস্ট্রিতে গেলে দেখা যায় শুধু সফটওয়্যার কোম্পানি গুলো না, যেমন ফার্মাসিউটিক্যাল কোম্পানি বা যে কোনো তুমি একটা ইঞ্জিনিয়ারিং কোম্পানি ধরলাম, সাপোজ সিভিল ইঞ্জিনিয়ারিং কোম্পানিতে যে বিল্ডিং কনস্ট্রাকশনের ডিজাইন করা হয় সেগুলোও কিন্তু বিভিন্ন সফটওয়্যার দিয়ে করা হয়। তো আসলে দেখা যায় যে সব ইন্ডাস্ট্রি যেহেতু এখন ডিজিটালাইজেশন হচ্ছে, এখন ই কমার্স বা এগুলো সব বেড়ে উঠছে, তো সবকিছুতেই প্রোগ্রামিং এর ইম্পর্টেন্সটা কিন্তু থাকছে। তো তোমার প্রোগ্রামিং শিখলে দেখবা যে ডেটা অ্যানালিসিস বা তুমি ওয়েবসাইট বানানোর ক্ষেত্রে বা অন্যান্য ক্ষেত্রে সব জায়গাতেই কোনো না কোনো কাজে লাগছে। তো আমার মনে হয় যে এই বিষয়টাতে আহ, মানে সামনে যে হারিয়ে যাবে বা চলে যাবে সেটা হওয়ার কথা না। তবে শুধু তোমার যদি মনে হয় যে তোমার কাছে ব্যাপারটা ইন্টারেস্টিং মনে হচ্ছে এবং জিনিসটা ভালো লাগছে তাহলে তুমি শেখো। শুধু ওই যে দেখা যায় যে মার্কেট ভ্যালু কোনটা এটা দেখে সবাই পড়াশোনা করে, 2 দিন পরে দেখা যায় যে ফ্রাস্ট্রেটেড হয়ে যায়, আমার ভালো লাগতেছে না আসলে ব্যাপারটা। তো তুমি দেখো যে তোমার বিষয়গুলো ভালো লাগছে কিনা, প্রোগ্রামিং বা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, এবং যদি ভালো লাগে তাহলে তুমি জিনিসটাকে পার্সিউ করো। জি বা থ্যাংক ইউ। আমাদের চ্যাট বক্সে আরো একটি ইন্টারেস্টিং প্রশ্ন এসেছে আমার কাছে মনে হয় যে আপনার মতো এবং আপনাকে যারা আইডল মনে করে এবং আপনার মতো আরো যারা আছে তাদেরকে যারা আইডল মনে করে, প্রশ্নটি করছে এইভাবে যে বাংলাদেশ থেকে এখনো যারা গুগল বা অন্যান্য মার্কেট প্লেসে বা অ্যামাজন, অ্যাপল বা মাইক্রোসফটের মতো বড় বড় কোম্পানিতে যারা যাবে, হ্যাঁ, তাদের অ্যাকচুয়ালি প্রাইমারি স্টেপ গুলো কি হবে, বা আপনি যেভাবে হয়তো গুগল বিভিন্ন কম্পিটিশন ফেস করেছেন, তারপর ভাইবা ফেস করেছেন, তারা কিভাবে এই বিষয়গুলোতে অংশগ্রহণ করবে বা পার্টিসিপেট করবে কিভাবে, এই বিষয়গুলো যদি একটু বলতেন ভাই। রোড টু গুগল।
হ্যাঁ, এটা খুব ভালো একটা প্রশ্ন। আমাকে আসলে আমি আইডল হওয়ার মতো এত যে বড় কিছু হয়ে গেছি তা কিছুই না। হয়তোবা আমি লাকি ছিলাম বা আমার মানে হার্ডওয়ার্ক কাজে লেগেছে, কাজে দিয়েছে। সেই সবগুলো আসলে একটা কম্বিনেশন। যেমন আমি অনেককেই বলি যে আমি গুগলে জয়েন করতে পেরেছি, হয়তোবা আরেকজন গুগলে জয়েন করতে পারে নাই। তার জন্য যে সে আমার চেয়ে খারাপ সফটওয়্যার ইঞ্জিনিয়ার, ব্যাপার কিন্তু এমন না। এমন অনেকে হয়তো আমার চেয়ে অনেক ভালো ভালো প্রোগ্রামার থাকতে পারে যারা হয়তোবা গুগলে ঢুকতে পারে না। হয়তোবা তাদের ইন্টারভিউটা ভালো হয় না, বা এমনও হতে পারে যে হয়তোবা তাদের সিভিটা চোখেই পড়ে না রিক্রুটারদের। তো সেইখানে গেলে যে সাকসেস তা না, কিন্তু তারপরও তুমি যদি নিজেকে গড়ে তুলতে চাও, সেজন্য আসলে আমার মনে হয় যে তোমার যদি এই ফিল্ডটাতে ইন্টারেস্টিং থাকে, যত আর্লি অ্যাজ পসিবল তুমি যদি প্রোগ্রামিং শেখা শুরু করো এবং জিনিসগুলো আস্তে আস্তে এগোতে থাকো, সেটা তোমার কাজে দেবে। যেমন কিছুদিন আগে ন্যাশনাল হাই স্কুল প্রোগ্রামিং কন্টেস্ট হয়ে গেল, সেখানে হাই স্কুলের ছেলে মেয়েরা প্রোগ্রামিং এ অংশগ্রহণ করতে পারছে। আবার গুগল থেকে বা এই ধরনের কোম্পানি থেকেও কিন্তু বিভিন্ন লেভেলের প্রোগ্রামিং কন্টেস্ট আয়োজন করা হয়ে থাকে। যেমন একসময় কিকস্টার্ট নাম ছিল, এখন মনে হয় নামটা চেঞ্জ হয়েছে গুগলে। সেটাও হচ্ছে যারা ভার্সিটিতে পড়াশোনা করছে এই লেভেলের স্টুডেন্টরা অংশগ্রহণ করতে পারবে, বা কোড জ্যামে যেমন সবাই অংশ নিতে পারে, মানে ভার্সিটি পড়েও। তো এই ধরনের কন্টেস্ট গুলোতে আসলে কি, ওই যে একটু আগে বললাম যে মার্কেটিং বা অন্যান্য ফিল্ডে অ্যাসেস করা ডিফিকাল্ট যে আসলে কার স্কিল গুলো আছে, কিন্তু এই ধরনের কন্টেস্টের মাধ্যমে গুগল বা অন্যান্য কোম্পানি কিন্তু খুব সহজেই মানে ছেকে ফিল্টার করে ফেলতে পারে যে আচ্ছা টপ এরা এরা এদের এই স্কিলগুলো আছে, ওরা এই জিনিসগুলো ভালো পারে। তো সেটার জন্য আমার মনে হয় যে এই প্রবলেম সলভ করা একটা অভ্যাস গড়ে তোলা উচিত। তুমি যেমন শুধু কনসেপ্ট গুলো জানো, তুমি আসলে জানলে তো সেটা কোম্পানি কেমন করে জানবে যে তুমি আসলে তোমার সেই স্কিল গুলো আছে। সেটার জন্য তুমি যদি এই ধরনের কন্টেস্টে অংশগ্রহণ করে একটা ভালো পজিশনে যাও, সেটা একটা মানে নির্দেশনা দেয় যে তুমি অনেক কিছু ভালো পারো। তো এর জন্যই বিভিন্ন প্রবলেম সলভ করতে হবে, যেমন ছোট থেকে ডিফিকাল্টি কম লেভেলের প্রবলেম গুলো সলভ করা। অনেক ওয়েবসাইট আছে এরকম, তুমি খুঁজলে দেখবা যে ওয়েবসাইটই হয়তো তুমি 10-20টা পেয়ে যাবা। তো তার মধ্যে ধরো যে ওয়েবসাইট গুলো পপুলার বা যেটা সবাইকে হেল্প করছে, তার বিভিন্ন ছোট ছোট প্রবলেম সলভ করো। সলভ করতে গেলে দেখবে যে তুমি এই জিনিস জানো না, তখন ওটা শিখে আরেকটু সলভ করবে। এভাবে আস্তে আস্তে এগোলে আমার মনে হয় যে তুমি যখন নিজেই বুঝতে পারবে যে তুমি আসলে ভালো পারো, তখন আমার মনে হয় যে তুমি বিভিন্ন জায়গায় ট্রাই করে দেখো, তোমার একটা পোর্টফোলিও বানাও, কিছু ইন্টারেস্টিং অ্যাপ বা প্রজেক্ট বানাও যেগুলো সবার কাজে লাগবে। সেই বিষয়গুলো তোমাকে মানে এই ভিজিবিলিটিতে হেল্প করবে যে হ্যাঁ তুমি হয়তোবা সেই সব কোম্পানির জন্য সুইটেবল। ধন্যবাদ ভাইয়া। একটা প্রাসঙ্গিক প্রশ্ন এসেছে, যেহেতু এখানে বলা হচ্ছে যে অ্যাকচুয়ালি জুলকারনাইন ভাইয়ার লাইফে আইডল কারা এবং কেন? আইডল আইডল বলতে গেলে তো আসলে অনেকেই মানে ইন্সপিরেশন যেখান থেকে একটু নেওয়া যায়, সেটাই কিন্তু মানে আমার মনে হয় যে আইডল। যেমন হচ্ছে স্টিভ জবস এর একটা বিষয় হচ্ছে আমার খুব ও বলেছিল যে স্টে ফুলিশ স্টে হাংরি। এই বিষয়টা হচ্ছে খুব আমার কাছে ভালো লেগেছিল, যে আসলে তোমার সব সময় নিজেকে একটা মানে নিজেকে মনে করতে হবে যে তুমি সবকিছু পারো না। আসলে তুমি হচ্ছে মানে তোমার শেখার আছে অনেক কিছু অনেকের কাছ থেকে। এই বিষয়গুলো ইম্পর্টেন্ট। সো তুমি দেখবে যে হয়তো তুমি অনেক ভালো পজিশনে আছো, তারপরে তোমার চেয়ে অনেক ভালো অনেকেই থাকবে, এই বিষয়টাকে অ্যাকসেপ্ট করে নিতে হবে। তো এই আমার মনে হয় যে এরকম যারা বিভিন্ন টেকনোলজি ফিল্ডে অনেকে আছেন, এদের অনেককে আমার ভালো লাগে। বা হচ্ছে যারা বিভিন্ন মানে অন্যদেরকে নিজে যেটা পারে অন্যদেরকে বিলিয়ে দেওয়ার চেষ্টা করছে, যেমন এই ধরনের মানুষগুলো আসলে আইডল। যে তুমি জাস্ট জানো সেটা নিজের কাছে নিয়ে রেখে দেওয়ার মধ্যে কিন্তু আসলে তোমার কৃতিত্ব নেই। যতটুকুই জানো সেটা যতটুকুই হোক, অন্যের কাছে ছড়িয়ে দাও, তারাও শিখুক বিষয়গুলো, তারাও সুযোগটা পাক। এই ধরনের মানুষগুলোকে আমার মনে হয় যে আমার কাছে আইডল। থ্যাংক ইউ, অনেক গুরুত্বপূর্ণ মেসেজ ছিল। আচ্ছা, আরেকটি প্রশ্ন, যে অ্যাকচুয়ালি আপনার কাছে ভালো লাগার সর্বশেষ পঠিত ভালো লাগার কয়েকটি বইয়ের নাম জানতে চাই। টেক্সট অনেকেই চ্যাট বক্সে লিখেছে। এটা একটা কঠিন প্রশ্ন অবশ্য, কারণ হচ্ছে আমার বই পড়া খুব একটা হয় না। আমার মানে অনেকে আসলে অনেক ধরনের মানে ভালো লাগা থাকে না, যেমন আমার আবার হচ্ছে বই পড়ার চেয়ে আমি আবার মুভি বা এই ধরনের জিনিসগুলো আবার বেশি পছন্দ হয়। তারপরে মনে হয় লাস্ট বই পড়েছি কবে ঠিক মনে করতে পারছি না, কিন্তু আমার সায়েন্স ফিকশনের বইগুলো খুব পছন্দ। এখনো সময় হলে মাঝে মাঝে জাফর ইকবালের সায়েন্স ফিকশন সমগ্রগুলো পড়ি, বা হচ্ছে যে কিশোর মুসা রবিনের 3 গোয়েন্দার বইগুলো খুব ইন্টারেস্টিং লাগতো, ডিটেকটিভ এক সময়। এখন পড়লে আসলে কেমন লাগবে তা জানি না। তো এই ইন্টারেস্টিং বইগুলো আমার কাছে মনে হয় যে সবার পরে দেখা হচ্ছে। বা হুমায়ুন আহমেদের উপন্যাস আছে,
বা মা গর্ভধারিণী, এই ধরনের বইগুলো অনেক ধরনের মেসেজ দেয়। তো এই বইগুলো আমার মনে হয় যে অনেকের পরে দেখা উচিত। জি, ধন্যবাদ ভাই। আমরা একজন পার্টিসিপেন্টের মধ্যে থেকে একটা প্রশ্ন নেব। হ্যান্ড রেজ করেছেন আকিব ইসলাম। আকিব ইসলামকে আমি রিকোয়েস্ট করছি আনমিউট করে কথা বলুন। আসসালামু আলাইকুম। হ্যাঁ, আমি আকিব ইসলাম, থাকি রাজশাহীতে এবং বর্তমানে কম্পিউটার সায়েন্সে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি। আমি জুলকারনাইন মাহমুদ ভাইয়ের যতগুলো লাইভ আছে প্রায় সবগুলোই হয়তো দেখেছি এ পর্যন্ত, এবং ভাইয়ার একটা কথা খুব ভালো লাগে, ভাইয়া বলেন যে যখন তুমি প্রোগ্রামিং কন্টেস্টে কোড করবা, করে যখন পারবা না তখন অন্যদের সলিউশন গুলো তুমি দেখো, দেখলে তুমি সেখান থেকে শিখতে পারবা। এখন ভাইয়া প্রবলেম মোটামুটি সলভ করি, কন্টেস্টও করি, কিন্তু সমস্যা যেটা হয় যে কখনো কখনো দেখা যায় একটা প্রবলেম নিয়ে খুব বেশি সময় দিয়ে ফেলছি, আবার কখনো দেখা যায় যে প্রবলেম দেখে মনে হচ্ছে এটা তো পারবো না, সলিউশন দেখি, তো আসলে ব্যালেন্স করতে পারি না যে ঠিক মতো। তো আমার কতটুকু আসলে দেখা উচিত, কখন আসলে বোঝা উচিত যে আমি সলভ এখন দেখা উচিত, এটাই প্রশ্ন। ধন্যবাদ ভাইয়া। এটা খুবই একটা ভালো প্রশ্ন। এটা আমার মনে হয় যে সবাই এই প্রসেসটার মধ্যে দিয়ে যায়। যেমন আমিও যখন প্রোগ্রামিং শুরু করছিলাম বা এই ধরনের প্রবলেম সলভ করতাম বিভিন্ন ধরনের, তখন আমাকেও আসলে এক্স্যাক্টলি এই ধরনের প্রবলেম ফেস করতে হয়েছে। আমার কাছে যেটা মনে হয় যে একটা সুন্দর ব্যালেন্স আনে এই বিষয়টার মধ্যে, সেটা হচ্ছে যখন তুমি দেখতেছো যে একটা স্টেজে গিয়ে যে তুমি হতাশার মধ্যে চলে যাচ্ছ, ওই স্টেজে গিয়ে তুমি অন্যের সলিউশন গুলো দেখো, বা একেবারে পাচ্ছ না, তো তোমার বেশি সময় ওয়েস্ট না করে তখন দেখা উচিত তোমার। তবে কোনো কিছু যেমন তোমার দেখে মনে হতে পারে যে না এটা আসলে পারবো না মনে হয়, কিন্তু এই বিষয়টা অ্যাভয়েড করা উচিত। তুমি পারবো না মনে হলেও কিছু জিনিস দিয়ে ট্রাই করে দেখো। যেমন আমার মনে হয় যে কোনো একটা প্রবলেম সলভ করা কিন্তু কঠিন না, কিন্তু সেটাকে অপটিমাম ওয়েতে সলভ করা হয়তো অনেক কঠিন, সেটার কারণে হয়তো তোমার সলিউশন গুলো অ্যাকসেপ্ট হয় না। তো সেক্ষেত্রে তুমি একেবারে সবচেয়ে নাইস সলিউশনটা দিয়ে দেখো, তারপরে দেখবা যে এই সলভ করার ক্ষেত্রে কিছু কিছু অপটিমাইজেশন করা যায়। যেমন সেটাকে একটু ইমপ্রুভ করা, আস্তে আস্তে ইমপ্রুভ করতে করতে তখন দেখবা যে ও আচ্ছা তাই তো এইভাবে করা যায়। বা আবার কিছু কিছু ক্ষেত্রে এমনও হতে পারে যে কোনো একটা স্পেসিফিক ওয়েতেই হয়তো বা সেটাকে সলভ করা যায়। তো সেই জিনিসটা যতদিন পর্যন্ত তুমি জানবে না তোমার কাছে মনে হবে যে কঠিন। সো আমার মনে হয় এক্ষেত্রে তুমি একটা জিনিস যেটা করতে পারো সেটা হচ্ছে অ্যালগোরিদমের কিছু বই পড়ো ভালো দেখে। অ্যালগোরিদমের বইগুলো পড়লে দেখবা যে কিছু প্যাটার্নের কিছু প্রবলেম থাকে, কিছু ক্যাটাগরি। সো যখন তুমি একেবারে অ্যালগোরিদমের কিছু না পড়ে যদি সলভ করতে যাও, তখন হয়তো অনেক প্রবলেম তোমার কাছে নতুন মনে হবে, কিন্তু তুমি যদি অ্যালগোরিদম গুলো জানো তখন দেখা যাবে যে কিছু একটা প্যাটার্নে মিলে যাচ্ছে আসলে। তো আমার মনে হয় যে অ্যালগোরিদমটাও পাশাপাশি শেখো প্রবলেম সলভিং এর পাশাপাশি, তখন তাহলে আমার মনে হয় যে তুমি একটা ব্যালেন্স করে আসলে এগোতে পারবে। তখন দেখবে যে আচ্ছা এই প্রবলেমটা এইভাবে হয়তো সলভ করা যায়। আর খুব বেশি সময় ওয়েস্ট না করে নিজে ব্যালেন্স খুঁজে আমার মনে হয় যে এটা কন্টিনিউ করা উচিত, হতাশ না হয়ে। জি ভাই, ধন্যবাদ ভাই। আমরা পার্টিসিপেন্টদের কাছ থেকে আর হয়তো একজনকে সুযোগ দিব প্রশ্ন করার। মনীষা আক্তার হ্যান্ড রেজ করেছেন, আমি রিকোয়েস্ট করবো আনমিউট করে কথা বলবেন। আর চ্যাট বক্সে যারা প্রশ্ন করেছেন, অসংখ্য প্রশ্ন করেছেন, আমরা প্রশ্নগুলি প্রত্যেকের প্রশ্নগুলি পেয়েছি। হ্যাঁ, আমরা একটু আমি বলি যে চ্যাট বক্সে যারা প্রশ্ন করেছেন, হ্যাঁ আপনাদের সমস্ত প্রশ্নগুলি ভালো ছিল, হয়তো বা সময় সংক্ষিপ্ততার কারণে আমরা সবগুলোর প্রশ্ন নিতে পারিনি। তবে আমরা চেষ্টা করবো আপনাদের প্রশ্নগুলোকে যাচাই বাছাই মূল্যায়ন করে আমাদের যে আজকে যে ঘোষিত যে বই বা পুরস্কার যে ঘোষণা দেওয়া আছে, এটা আমাদের ফেসবুক গ্রুপে আমরা পাবলিশ করে দেবো অ্যাকচুয়ালি। তো আপনারা একটু নজর রাখবেন। হ্যাঁ জি, মনীষা আক্তার আপনি আনমিউট করে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি মনীষা আক্তার, বগুড়া জেলা থেকে বলছি। আমার প্রশ্নটা হলো ভাইয়ার কাছে যে আমরা বেশিরভাগ সময় সিদ্ধান্তহীনতায় ভুগি, যে আসলে আমি কি করব, মানে সিদ্ধান্তই নিতে পারছি না যে আমি প্রোগ্রামিং করব নাকি মানে কোন দিকে যাবো, এই জিনিসটা মানে বুঝি না। তো এই সিদ্ধান্তহীনতা থেকে মুক্তির উপায়টা আসলে কি, যদি ভাই একটু বলেন। এটা আমার কাছে আসলে কঠিন একটা প্রশ্ন। যেমন আমি আমার ওই যে কিভাবে জার্নি টু গুগল দেখলেও দেখবে যে আমি কিন্তু প্রথমে গুগলে শুরু করেছিলাম আর্কিটেকচারে। তো তখন আর্কিটেকচার শুরু করার পরে ওইদিকে কিন্তু আমার বুয়েটে শুরু করেছিলাম আর্কিটেকচার, সরি বুয়েটে আর্কিটেকচারে পড়ার সময় ওইদিকে কিন্তু আমার মেকানিক্যালে হয়তো আসতো পজিশন, কিন্তু তখন আবার মেকানিক্যাল চুজ না করে আর্কিটেকচারে পড়াশোনা শুরু করি। কিন্তু আবার যখন আমি কোরিয়াতে যাই তখন কিন্তু মেকানিক্যাল আবার আমার মেইন সাবজেক্ট ছিল। তো আসলে আমি কিন্তু খুব একটা ডিসিশন যে ভালো ডিসিশন নেই তা না, কিন্তু আসলে আমার মনে হয় যেটা মনে হয়েছে যে তখন কোন জিনিসটা আমার ভালো লাগে। যেমন আমার আর্কিটেকচার যখন পড়া শুরু করেছে তখন আমার মনে হতো যে হ্যাঁ আমি যখন সাউথ কোরিয়াতে যাবো, ওরা তো এরকম টেকনোলজিতে অনেক ডেভেলপ,
সো এখানে হয়তো বা মেকানিক্যাল পড়লে আমি রোবোটিক্স বা এই ধরনের জিনিসগুলো আরো ভালো করে শিখতে পারবো, আরো ভালো করে আমার স্কোপ হবে। তো সেই জন্য আমার আসলে মেকানিক্যালটা নেওয়া। তো কোরিয়াতে গিয়ে এরকম বিভিন্ন কন্টেস্টে যখন অংশগ্রহণ করতে গেলাম যে মেকানিক্যাল প্লাস একটু প্রোগ্রামিং জানতে হবে এই ধরনের, তখন কিন্তু আমি খুঁজে বের করি যে আচ্ছা আমার তো প্রোগ্রামিংটা ভালো লাগে, তো সেখান থেকে আমার সিএসসিটা নেওয়া। তো এই ধরনের আসলে আমার মনে হয় যে আসলে কেউ যদি আগে একটা সাবজেক্টে কি কি প্রয়োজন বা কি জিনিসগুলো হয়ে থাকে কারো কাছ থেকে ভালো করে আইডিয়া নিতে পারে, সেটা আমার মনে হয় যে ডিসিশনটা নিতে কাজে দিবে। যেমন আমি যখন আর্কিটেকচারে ভর্তি হয়েছিলাম তখন আমাকে অনেকে বলেছে আর্কিটেকচার কিন্তু আসলে অনেক প্রেশার, অনেক মানে রাত জেগে কাজ করতে হয়, অনেক মানে প্রজেক্ট বানাতে হয়, সেটার পেছনে অনেক কঠোর পরিশ্রম করতে হয় আর্কিটেকচার পড়াশোনা। তো এই যেমন একটা জানা মানে ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স যারা আর্কিটেকচারে পড়েছে তাদের কাছ থেকে, বা যারা যেমন সিসি তে পড়ছে তাদেরকে জিজ্ঞেস করলে হয়তো বলতে পারবে যে এই জিনিসগুলো ইজি, এই জিনিসগুলো কঠিন, তোমাকে এই জিনিসগুলো জানতে হবে। তো আমার মনে হয় যে যখন ডিসিশনহীনতায় ভুগবে তখন যে সেই ইন্ডাস্ট্রিতে কাজ করছে বা সেই স্টেপ গুলো ক্রস করে এসেছে তাদের সাথে একটু কথা বলে দেখো। যেমন তোমার অপশন তো আর 100টা হবে না, নিশ্চয়ই ধরো তোমার 5টা অপশন, যে আমার হয়তো বা এই 5টা ফিল্ড ভালো লাগে, তাদের সাথে একটু কথা বলে দেখো যে কি নিয়ে কাজ হয়, কেমন প্রেশার, কি করতে হয়। তো তাদের সাথে তুমি যখন ডিসকাস করবে তখন হয়তো তুমি এই জিনিসগুলো একটু ভালো করে জানতে পারবে যে হ্যাঁ আসলে এই জিনিসটা তো আমার সাথে মিলে যাচ্ছে, আমার এই জিনিসটা ভালো লাগে। তো সেইভাবে ডিসিশন নেওয়াটা মনে হয় আমার কাছে ইজি। আর শুধু ওই যে আগেও বলেছি যে একজন বলে গিয়েছে প্রোগ্রামিং শেখো এই জন্য প্রোগ্রামিং শিখবা, সেটা হওয়া উচিত না। তুমি নিজে একটু এক্সপ্লোর করে দেখো, এক্সপ্লোর করে তারপর ডিসিশন নাও। যেহেতু বাংলাদেশে মানে বাইরের ভার্সিটি গুলোতে দেখা যায় যে 1 বছর পরে হয়তো বা মেজরটা চেঞ্জ করতে পারে বা মেজর চুজ করার অপশনটা পায় বা সেকেন্ড মেজর হিসেবে নিতে পারে, বাংলাদেশে এই অপশনটা নেই। আমার মনে হয় যে বাংলাদেশেও যদি এরকম বিভিন্ন বিশ্ববিদ্যালয়, শুধু সরকারি না বেসরকারি বিশ্ববিদ্যালয় বা অন্যগুলোতেও এরকম প্রথম একটা বছর ফাউন্ডেশনাল কিছু কোর্সের পরে যদি শিক্ষার্থীরা চান্স পেতো যে তারা হয়তোবা ম্যাথ নিবে নাকি কম্পিউটার সায়েন্স নিবে না ফিজিক্সে পড়বে, একটা চুজ করা একটা অপশন পেতো, তাহলে মনে হয় আমার আরো আরো মানে শিক্ষার্থীরা সেই সুযোগটা পেত। অসংখ্য ধন্যবাদ ভাইয়া। তো আমি প্রশ্ন উত্তরের এই পর্বের একদমই শেষ প্রান্তে, তো আমাদের পার্টিসিপেন্টদের কাছে আমার যেই মেসেজটি দেওয়ার সেটি হচ্ছে যে আপনারা অনেক ভালো ভালো সুন্দর সুন্দর প্রশ্ন করেছেন। তো পরবর্তী যে আপনাদের যে নোটিশগুলো দেখার জন্য আমাদের গ্রুপে যুক্ত হবেন, আমাদের ওয়েবসাইটগুলো ভিজিট করবেন। হ্যাঁ, আর আমি এই মুহূর্তে আশা করছি যে আমরা ভবিষ্যতে এই ধরনের প্রোগ্রামগুলো আরো অনেক 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 বেশি করব যদি আপনাদের পাশে পাই আমরা। ইনশাল্লাহ সবাইকেই পাশে পাবো। আর এই মুহূর্তে আমি আফিয়া নসরিন ম্যাডামের কাছে চলে যাচ্ছি। যদি আফিয়া নসরিন ম্যাডামের কোনো প্রশ্ন থাকে তার প্রশ্নটি করে এই প্রশ্নোত্তর পর্ব শেষ করে আপনি বাকি অনুষ্ঠানটি পরিচালনা করবেন। অনেক ধন্যবাদ আরিফ ভাই। আমাদের প্রশ্নোত্তর পর্বটি শেষ করতে হয়েছে সংক্ষিপ্ত আকারে। একটি কথা বলে দিতে চাই যে আপনাদের ভিতরে এখান থেকে সেরা 10 জন প্রশ্নকারী প্রত্যেকে 1000 টাকা সমমূল্যের বই পাবেন। এবং আরেকটি প্রশ্ন দেখেছিলাম যে বই কোনটা দেওয়া হবে, তো এইটা চুজ করার ক্ষেত্রে আপনাদের যে পছন্দের বই সেটাকে অগ্রাধিকার দেওয়া হবে। আচ্ছা, এখন শেষ আমার একটা প্রশ্ন আছে জুলকারনাইন ভাইয়ার কাছে। তার আগে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে নিই আমাদের সাথে এতক্ষণ সময় আসলে আমাদের দেওয়ার জন্য। আমরা অনেক কিছুই শুনলাম এবং শিখলাম আমার কাছ থেকে। তো আপনার কাছে যে প্রশ্নটা সেটা একটা মানে প্র্যাকটিক্যাল একটা প্রশ্ন, যে আমরা যখন ফাউন্ডেশনে বিভিন্ন কোর্স কন্ডাক্ট করি, যেমন আমি কমিউনিকেটিভ ইংলিশের কোর্সটা তাদের আর কি কন্ডাক্ট করছি, তো সব থেকে বেশি যে কোয়েশ্চেনটা ফেস করতে হয় সেটা হচ্ছে যে মানে শর্টকাটটা কি। ঠিক আছে, এটা এটা করতে গিয়ে দেখা যাচ্ছে যে মানে অনেকেই অনেকদিন ওয়েট করছে একটা ফ্রিল্যান্সিং বা কোনোভাবে নিজের একটা মানে স্কিল ডেভেলপমেন্টের জন্য, সেখানে বলছে যে আমি কিভাবেই আর কি একটা বই পড়ে বা মানে খুব শর্টকাটে কিভাবে একেবারে কমিউনিকেটিভ ইংলিশে প্রো হয়ে যেতে পারি, এই ধরনের একটা। ঠিক আছে, তো এই টাইপের টেন্ডেন্সি বা এই প্রবলেম গুলো বা আসলেও কি কোনো শর্টকাট এরকম মানে দেওয়া যায় কিনা, সেটা নট জাস্ট ফর ইংলিশ বাট ফর এভরিথিং, এই ব্যাপারে আপনার অপিনিয়নটা বা আমাদের শিক্ষার্থীদের উদ্দেশ্যে যদি আপনার কিছু বলার থাকে সেটা একটু জানতে চাই। এটাও খুবই একটা ভালো প্রশ্ন যে অনেকেই ভাবে যে সবকিছুরই একটা শর্টকাট আছে। যেমন মানুষ যখন দেখে যে হ্যাঁ ও এখানে ছিল ওখান থেকে এখন এখানে, সবার কাছে মনে হয় যে আসলে জার্নিটা কিন্তু খুব শর্ট। সেইখানে কিন্তু আমি যেটা বলতে চাই, there is actually no like shortcut to success or shortcut to anything actually. সো তুমি যদি শর্টকাটে কিছু করতে চাও হয়তোবা তুমি জানতে পারবে, কিন্তু তুমি কিন্তু সেটাকে ডিপলি
শেখাটা সম্ভব না। তুমি হয়তো বা শর্টকাটে একটা প্রোগ্রামিং শিখে ফেলতে চাচ্ছ, সেটা শর্টকাটে তুমি খুব বেসিক বিষয়গুলো শিখতে পারবে, কিন্তু তোমার কিন্তু আসলে সেটাতে তোমাকে স্কিলড হতে হলে সেটার পেছনে তোমাকে সময় দিতে হবে। সময় দেওয়া ছাড়া তুমি তোমার কোনো ফিল্ডেই কিন্তু ভালো করতে পারবে না। একজনের আমারও যেমন এখন মনে হয়, আমি যেমন প্রোগ্রামিং শেখা শুরু করেছি যে ভার্সিটির সেকেন্ড ইয়ার থেকে মনে হয়, কিন্তু যারা আরো আগে শেখা শুরু করেছে তাদের সাথে কিন্তু আমার এক্সপিরিয়েন্সের একটা গ্যাপ আছে, শেখার এক্সপিরিয়েন্স। তো তারা হয়তো আমার চেয়ে আরো 5 বছর আগে থেকে শিখছে, সেটা কাভার দেওয়ার জন্য কিন্তু আসলে কাভার দেওয়ার জন্য অনেক আরো এক্সট্রা পরিশ্রম করতে হয়। তো সেটাকে কিন্তু কোনো শর্টকাট নেই তোমার। শর্টকাট বলতে গেলে এটাই যে তুমি যদি কোনো কিছু আরো শর্টে করতে চাও, সেটার পেছনে তোমাকে আরো বেশি সময় দিতে হবে। যে সময়টা তুমি 1 ঘন্টা দিতে, হয়তো তোমাকে দিনে সেটাকে 10 ঘন্টা দিতে হবে। এইভাবে শর্ট করার চেয়ে আসলে কোনো কিছুতেই তোমার শর্টকাটে আসলে অ্যাচিভ করা সম্ভব না যে কোনো কিছু। থ্যাংক ইউ ভাইয়া। সো আমরা এই মেসেজটি পেলাম এবং আমরা আশা করি মনে রাখবো যে অ্যাকচুয়ালি দেয়ার ইজ নো শর্টকাট টু সাকসেস। ওকে, তো আমরা অনুষ্ঠানের একদমই শেষ পর্যায়ে চলে এসেছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। জাস্ট শেষ করার আগে আমাদের আরো কিছু আয়োজন রয়েছে। আমাদের সম্মানিত সভাপতি আমাদের সমাপ্তি ঘোষণা করবেন। তার আগে আমরা একটা গান শুনবো জয়শ্রী রয়ের কাছ থেকে। জয়শ্রী রায় যদি অনলাইনে থাকেন তাকে আমি আমন্ত্রণ জানাচ্ছি আমাদের গানটি পরিবেশন করার জন্য। সবাইকে নমস্কার। স্যার শুনতে পাচ্ছেন আমাকে? জি 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 শুনতে পাচ্ছি জয়শ্রী। থ্যাংক ইউ, সবাইকে অনেক ধন্যবাদ আমাকে এই সুযোগটা দেওয়ার জন্য। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। তোমাতে বিশ্বময়ীর, তোমাতে বিশ্বময়ের আঁচল পাতা। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। তুমি মিশে মোর দেহের সনে, তুমি মিলেছ মোর প্রাণে মনে, মিশে মোর দেহের সনে। তুমি মিলেছ মোর প্রাণে মনে, তুমি যে সকল সহা সকল বহা মাতার মাতা। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। ও মা তোমার কোলে জনম আমার, মরণ তোমার বুকে। ও মা তোমার কোলে জনম আমার, মরণ তোমার বুকে। তোমার পরে খেলায় আমার দুঃখে সুখে, তুমি অন্য মুখে তুলে দিলে। তুমি শীতল জলে জুড়াইলে, অন্য মুখে তুলে দিলে। তুমি শীতল জলে জুড়াইলে, তুমি যে সকল সহা সকল বহা মাতার মাতা। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা।
ও মা অনেক তোমার খেয়েছি গো, অনেক নিয়েছি মা। ও মা অনেক তোমার খেয়েছি গো, অনেক নিয়েছি মা। তবু জানি নে যে কি বা তোমায় দিয়েছি মা। আমার জনম গেল বৃথা কাজে, আমি কাটানো দিন ঘরের মাঝে, জনম গেল বৃথা কাজে, আমি কাটানো দিন ঘরের মাঝে, তুমি বৃথায় আমায় শক্তি দিলে, শক্তিদাতা। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। ধন্যবাদ সবাইকে। অনেক জয়শ্রী, আপনার গানটি অসাধারণ হয়েছে এবং আমরা সেটা কমেন্টেও দেখতে পাচ্ছি যে সবাই আসলে অত্যন্ত আনন্দিত আপনার এই গানটা শুনতে পেরে। হ্যাঁ, আসলে এই যে 2 ঘন্টার যে প্রায় ইন্টেন্স একটা ক্যারিয়ার টক আমাদের হয়েছে, বিভিন্ন কঠিন বিষয় আশায় কথা হয়েছে, আই থিঙ্ক এটা অনেকটা হালকা হয়ে গিয়েছে আপনার এই গানে। সো থ্যাংক ইউ ভেরি মাচ। গানের একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি, এবারে বিদায় নেওয়ার পালা। তো আমরা আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সার্ভ হিউম্যান ফাউন্ডেশনের সব সিইও জনাব মহসিনুল হক স্যারকে। ধন্যবাদ। আজকের এই অনুষ্ঠানের যৌথ আয়োজন একত্র আমরা করছি পাঠশালা, পাঠশালা পাঠচক্র, ওয়ার্ল্ড এডুকেশন কানাডা এবং সার্ভ হিউম্যান ফাউন্ডেশনের সাথে একত্র। তা আমি বলার আগে যদি শাহাদত থাকেন, একটু আমি শাহাদতকে রিকোয়েস্ট করব আনমিউট করে যদি আমাদের সাথে একটু যুক্ত হতেন। আমরা একটা যৌথ ঘোষণা দিতে চাই যে ভবিষ্যতে আমরা এই ধরনের অনুষ্ঠান আরো করতে চাই, এই জন্য যে আজকে কিন্তু আমাদের দায়িত্ব অনেক বেড়ে গেল। শাহাদত কি আছেন আমাদের সাথে? আমি শাহাদত স্যারকে খুঁজে পাচ্ছি না, কাইন্ডলি যদি থাকেন একটু হ্যান্ড রেজ করবেন স্যার। অথবা পাঠশালা বা পাঠশালা পাঠচক্রের পক্ষ থেকে কেউ যদি থাকেন তাহলে আমাদের জন্য একটু সুবিধা হয়। আমরা একটা আজকের অনুষ্ঠানে ধন্যবাদটা যৌথভাবেই দিতে চাই যারা আজকের অনুষ্ঠানে ছিলেন, বিশেষ করে আমাদের এই অনুষ্ঠানের যাকে কেন্দ্র করে আজকের এই আয়োজন, গুগলের সফটওয়্যার ইঞ্জিনিয়ার, আমাদের বাংলাদেশের প্রিয় মুখ, তরুণ প্রজন্মের আইডল জুলকার নাইম মাহমুদ, এবং আজকের এই অনুষ্ঠানে ছিলেন যারা প্রধান অতিথি জনাব মোস্তফা কামাল ভাই, যুগ্ম সচিব গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, তথ্য যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়। অনুষ্ঠানে যারা আপনারা অংশগ্রহণ করলেন, আমরা দেখলাম প্রায় 500 জনের বেশি। বিশেষ করে আজকে এই পাঠশালার সদস্যদের কারণেই আমাদের এই অনুষ্ঠানটা সফল এবং সার্থকভাবে করতে পেরেছি এবং উপস্থিতি ছিল 500-রও অধিক। এটা আমাদের জন্য একটি খুব গর্বের বিষয় যে আমাদের বাংলাদেশি একজন প্রিয় মুখ জুলকার নাইম মাহমুদের জনপ্রিয়তা এখনো বাংলাদেশের যে পর্যায়ে রয়েছে, আমার মনে হয় যে সাম্প্রতিক সময়ের মধ্যে কোনো অনুষ্ঠানে আমরা এত উপস্থিতি পাইনি। অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, আমার বক্তব্যের পরে তো আর কারো বক্তব্য দেওয়ার সুযোগ থাকে না। তারপরেও আমি জুলকার নাইম ভাইকে একটা সর্বশেষ রিকোয়েস্ট করতে চাই, সেটা হলো যে আমাদের আজকের যে অনুষ্ঠান এবং এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের এই তরুণ প্রজন্মকে যদি 1 মিনিটে কোনো একটা মেসেজ দিতেন জুলকার নাইম ভাই। থ্যাংক ইউ মোহাম্মদ মহসিন হক ভাই। আর খুব প্রথমে সবাইকে আবারও থ্যাঙ্কস অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসে। লাস্ট মেসেজ এটাই দিতে চাই যে তুমি শেখার আগ্রহ রাখো আর হাল ছেড়ে দিও না। মানে মনে হতে পারে যে হ্যাঁ আমাকে দিয়ে হচ্ছে না, আমি পারছি না প্রোগ্রামিং, বা আমি মানে যে কোনো কিছুই আমাকে দিয়ে হবে না, এই হবে না বিষয়টা কাটিয়ে তুলে তোমার যদি
যে জিনিসটা তুমি সময় দিচ্ছ সেটা ভালো করে করতে পারো, আমার মনে হয় যে সেটা খুবই কাজে দিবে। আর সারাদিন দেশে এই যে টিকটক বা এন্টারটেইনমেন্টের পিছনে পুরো সময়টা ব্যয় না করে কিছু কিছু সময় সারাদিন নিজের জন্য একটু রাখো, নতুন কিছু শেখো। আমার মনে হয় যে এক সময় দেখবে যে তুমি অন্যদের চেয়ে অনেক দিক দিয়ে এগিয়ে আছো আসলে। অনেক ধন্যবাদ জুলকার নাইম ভাই আপনাকে মূল্যবান সময় দেওয়ার জন্য। আমরা এখন দেখতে পাচ্ছি আমাদের সাথে যুক্ত হয়েছেন কানাডার ভ্যাঙ্কুভার থেকে ওয়ার্ল্ড এডুকেশন কানাডার প্রেসিডেন্ট প্রফেসর ডক্টর মতিউল আলম স্যারকে আমরা পেয়েছি, খুবই আনন্দিত। স্যারের বক্তব্য আমরা আগেও শুনবার চেষ্টা করেছিলাম, কিন্তু স্যারকে না পেয়ে আমরা হয়তো ফোনও করেছি কয়েকবার। তো স্যারকে পেয়েছি সর্বশেষ পর্যায়ে। আমরা মনে করেছি যে অনুষ্ঠানের পূর্ণতা পাবে স্যারের বক্তব্যের মধ্যে দিয়ে। স্যার যদি সংক্ষেপে আমাদের আজকের এই অনুষ্ঠানে যুক্ত হয়ে আপনার কোনো বক্তব্য বলতেন, এবং ওয়ার্ল্ড এডুকেশন কানাডা, সার্ভ হিউম্যান ফাউন্ডেশন, পাঠশালা পাঠচক্র ভবিষ্যতে কি ধরনের কি কাজ করবে এই বিষয়ে সংক্ষিপ্তভাবে যদি একটু আমাদের একটু বলতেন। Can you hear me now? Yes, sir. Assalamu alaikum, everybody. অনেক অনেক অসংখ্য অসংখ্য ধন্যবাদ জুলকার নাইম মাহমুদ সাহেবকে for participating from California, USA to Bangladesh to the world in this program. It is a wonderful discussion. I think one of the best program I have attended. I was watching and I enjoyed all the discussions. Mr. Mustafa Kamal also talked in detail about the government initiatives. I think we are heading towards lights for us, for Bangladesh, and for the world. Actually, Bangladesh is not preparing its citizen only for Bangladesh. It is preparing citizens for the whole world. In one day, Bangladesh will be the main country, is a CPU of the world in terms of human resource development. And Serve Human Foundation is igniting the light towards that direction. And also Pathshala is another great organization doing this work very significantly. This is a movement. This is our liberation war through knowledge and basic human resource development initiative. আমি অত্যন্ত খুশি হয়েছি জুলকার নাইম মাহমুদ সাহেবের খুব সহজ সাবলীল ভাষায় কথা বলার ধরন দেখে। এটা এই যে একটা সফট ভয়েস, এই সফট ভয়েসটা আমাদের সবাইকে অনুকরণ করতে হবে, আমাদের যুবক তরুণ সমাজদেরকে। তোমরা যদি এই ধরনের ব্যক্তিত্ব নিজেদের মধ্যে ধারণ করতে পারো তাহলে তোমরা অনেক কিছু শিখতে পারবে। এটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে কয়েকটা জিনিস কোশ্চেন এসছে। একটা ছিল যে শর্টকাটে কিভাবে আমরা একটা কিছু শিখতে পারি। ড্রাইভিং লেসনের ব্যাপারে আমরা জানি যে একটা ছেলে বা একটা মেয়ে বাবা মার গাড়ি নিয়ে সারাদিন প্র্যাকটিস করে সারা বছর, কিন্তু শিখে না। কিন্তু প্রপার ইনস্ট্রাক্টরের কাছে যদি সে মাত্র 10 ঘন্টাও ট্রেনিং করে, সে ড্রাইভিং টেস্টে পাস করতে পারে। তো তার মানে প্রপার ওয়েতে শিখতে হবে, এবং এর জন্য প্রিরিকুইজিট লাগে, ফাউন্ডেশনাল নলেজ লাগে, যেটা জুলকার নাইম মেনশন করেছেন। তো এই জিনিসগুলো আমাদের খেয়াল করতে হবে। আমরা শর্টকাটে অনেক কিছু শিখতে পারবো যদি আমরা 10 তলায় উঠতে চাই। আমাদের 1 তলা থেকে 2 তলা, 3 তলা, 4 তলা, 10 তলা পর্যন্ত যেতে হবে। আর যদি আমরা লিফট নিতে চাই, অটোমেশনের যুগে আমরা লিফটও নিতে পারবো, কিন্তু লিফটও প্রত্যেকটা ফ্লোর পার হয়েই যাবে। তো এই জন্য আমাদের ওই প্রিপারেশনটা থাকতে হবে। তো আরেকটা জিনিস হলো যে দিস ইজ হোয়াট ইজ ভেরি ইম্পর্টেন্ট, হোয়াট উই টিচ। আমি তো ফাউন্ডেশন অফ এডুকেশনাল টেকনোলজি পড়াই, যেটা এই ধরনের আইসিটি কাজের ফাউন্ডেশন। তো এখানে আমরা গুরুত্ব দেই প্রসেসকে। তো প্রসেস ড্রিভেন হতে হবে। জুলকার নাইমকে জিজ্ঞেস করা হয়েছিল হাউ টু গো টু গুগল টু ওয়ার্ক। উনি ভালোভাবে বলেছেন
যে একটা জিনিস যে অ্যাকচুয়ালি ছোট ছোট স্বপ্ন দিয়ে বড় স্বপ্নে যেতে হয়। তো প্রতিদিন যদি আমরা নতুন কিছু শিখি, সেটাও ছোট একটা স্বপ্নের অংশ। তারপর যে বড় স্বপ্নটা, সে যে গুগলে গিয়ে কাজ করবে, এই স্বপ্নটা হয়তো তার মাথায় ছিল না কোনোদিন, কিন্তু এটা তৈরি হয়ে গেছে অটোমেটিক্যালি। তো এই জন্য আই থিঙ্ক আমাদেরকে সফট মাইন্ডেড হইতে হবে, অন্যদেরকে শেখানোর একটা মনোবৃত্তি ডেভেলপ করতে হবে। আজকে আমরা অনেক ভালো ভালো জিনিস শিখেছি আমাদের প্রধান বক্তার কাছ থেকে এবং বিশেষ অতিথির কাছ থেকেও। তো এই যে তারপর শাহাদাত হোসেন সাহেব, যিনি পাঠাগার আন্দোলনের প্রতিষ্ঠাতা, তার কাছ থেকেও আমরা অনেক ভালো ভালো জিনিস শিখেছি, যেমন মানবিক মূল্যবোধ, এটা মানবিক সচেতনতা, এটা আমরা যেন আমাদের আইডেন্টিটি, আমাদের সোসাইটি, এটা যেন আমরা ভুলে না যাই। এখন আর পৃথিবীতে আমেরিকায় সবকিছু আছে এটা কেউ বলবে না, আমেরিকার স্বপ্ন আর কেউ বলবে না, কারণ আমেরিকার স্বপ্ন এখন ধুলার সাথে, বালির সাথে মিশে গেছে। যে এখন পর্যন্ত গণতন্ত্র নিয়ে তারা একটা ভীষণ ঝামেলায় পড়ে গেছে। রানা প্লাজার মতো আমেরিকাতেও বিল্ডিং ভেঙে পড়ছে। তো এই যে আমেরিকার স্বপ্ন, সেটা বাদ দিয়ে এখন বাংলাদেশের স্বপ্ন আমাদের তৈরি করতে হবে। তো আমরাও, আমার ছেলে তিনজনই, একজনের কাজ, সেও সফটওয়্যার ইঞ্জিনিয়ার, সে সার্ভিলেন্স সিকিউরিটি সফটওয়্যার তৈরি করে, পসিবলি অ্যাকর্ডিং টু গুগল র্যাঙ্কিং নাম্বার 1 ইন দ্য ওয়ার্ল্ড। তো এই যে তাদের স্বপ্নই হলো বাংলাদেশের জন্য কিছু করা। আমার বড় ছেলের সফটওয়্যার ইয়ে আছে, সার্ভিস আছে, আইটি সার্ভিস আছে। দিস ইজ অলসো ওয়ান অফ দ্য ফাইনেস্ট ইন দ্য ওয়ার্ল্ড সার্ভার সফটওয়্যার, server program. It is working in over close to 30 countries now in the world. তো তাদের স্বপ্নই হলো বাংলাদেশে গিয়ে কাজ করা। আজকে গভর্নমেন্টের সাথে আমরা মুস্তফা জব্বার সাহেবের সাথেও মিটিং করেছিলাম বাংলাদেশে, আমার ছেলেরা মিটিং করেছিল। তো তারা জেনে এসছে কিভাবে বাংলাদেশের সাথে সম্পৃক্ত হওয়া যায়। আমার সেকেন্ড ছেলেটাও, সে ইউটিউবে তার একটা চ্যানেল আছে, মাইন্ড স্ম্যাশ, এটার সাবস্ক্রাইবার ওভার 500,000 এবং অলমোস্ট এভরি ডে হিট ইজ ক্লোজ টু 500,000 কম্বাইনিং অল হিজ প্রেজেন্টেশনস। সো দিজ আর অল ভেরি প্রমিজিং অ্যাক্টিভিটিস, বাংলাদেশের ছেলেরাই করছে। আমার ছেলেরাও বাংলাদেশি ছেলে, যদিও দুইজনের জন্ম কানাডায়। কিন্তু আমি খুব প্রাউড যে আজকে আমাদের ইয়াং জেনারেশন কিছু একটা করতে চাচ্ছে এই পৃথিবীর জন্য, নট অনলি ফর দেমসেলভস, নট অনলি ফর দেয়ার ওন ফ্যামিলি, প্যারেন্টস, বাট ফর দ্য হোল ওয়ার্ল্ড। তো আমি বেশি সময় নিব না। ওয়ার্ল্ড এডুকেশন কানাডা সুপ্তভাবে জড়িত আছে সার্ভ হিউম্যান ফাউন্ডেশন এবং পাঠাগারের সাথেও থাকবে এবং পাঠশালার সাথেও থাকবে। এই ধরনের প্রতিষ্ঠানগুলো বাংলাদেশ সরকার যেন গুরুত্ব দিয়ে তাদের কাজের রাস্তাটা প্রসারিত এবং সহজ করে দেয়। আর বাংলাদেশের তরুণ সমাজকে আমি সবচেয়ে ইম্পর্টেন্ট একটা কথা বলবো, সেটা হলো যে এই আইটি সেক্টরে নিজের জীবনটাকে জড়ায় ফেলে মেশিনের মতো মানুষ বা রোবট হয়ে যাওয়ার কোনো প্রয়োজন নাই। তোমরা যে যেটা পছন্দ করো, কেউ যদি মিউজিক পছন্দ করো, কেউ যদি এই যে একটা সুন্দর গান শুনলাম আমাদের মন ভরে গেল, এই যে যেটাই পছন্দ করো তোমরা সেটাতেই তোমরা উদ্যোগী হও। বাংলাদেশে অনেক ভালো ভালো ক্রিকেট প্লেয়ার আছে, তুমি যদি ক্রিকেট খেলতে চাও সেটাতে উদ্যোগী হও, সেটাতে তোমার ভিশন, জীবন, দর্শন এটাতে ইয়ে করো। অনেকে আদার হিউম্যান সার্ভিসেস এর কাজ করছে, সেগুলো করো। ফিজিক্স পড়ো, ম্যাথমেটিক্স পড়ো, সায়েন্স পড়ো, আর্টস পড়ো, ইতিহাস পড়ো। আমাদের ইতিহাসে আমরা অত্যন্ত দুর্বল, অনেক সচেতন মানুষের দরকার, ক্রিটিক্যাল থিঙ্কার দরকার।
ইনোভেটিভ মাইন্ড নিয়ে যারা কাজ করবে তাদের দরকার এইসব ক্ষেত্রকে প্রসারিত করা। কিন্তু আইটি উইল হেল্প। আমার অরিজিনাল ব্যাকগ্রাউন্ড হলো স্ট্যাটিস্টিক্স, তো স্ট্যাটিস্টিক্স হেল্পস এভরি ফিল্ড ইন দ্য এরিয়া অফ রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট। তো এই যে একইভাবে আইটি উইল হেল্প এভরি ফিল্ড in the, even if you become a doctor, engineer, scientist of any type, any innovation, any creative things, even একটা উইন্ডমিল করা, বায়োগ্যাস প্ল্যান্ট করা বা লোকাল এগ্রিকালচারের টেকনোলজি আনা, এর মধ্যেও আইটি সেক্টর উইল ওয়ার্ক। দিস ইজ হোয়াট ইউ স। গ্রামীণ ফোন যখন প্রথম আসলো বাংলাদেশে, ইট ওয়াজ মিরাকুলাস ফর দ্য উইমেন, ভিলেজ উইমেন। তো একইভাবে আমাদের দেশ আগাবে এবং নতুন কিছু তৈরি হবে। বাট ডু নট পুট অল ইউর এগস ইন ওয়ান বাস্কেট। একটার মধ্যেই সব আইডিয়া দেওয়ার দরকার নেই। যার যেটা আছে মাল্টিপল ইন্টেলিজেন্স ইউজ করে, হার্ভার্ডের এক প্রফেসর বলেছেন যে এই থিওরি অফ মাল্টিপল ইন্টেলিজেন্স, যার যেটাতে এক্সপার্টিজ আছে, গো ফর দ্যাট অ্যান্ড কিপ দিস আইসিটি, এই কম্পিউটার লিটারেসি, ওয়েব ডিজাইন, গ্রাফিক ডিজাইন, all these creative activities as part of it. আমি অনেক খুশি হয়েছি আজকে। আমি সবার কোশ্চেন গুলো শুনেছি, আরো শত শত কোশ্চেন রয়ে গেছে, এগুলোর উত্তর ভবিষ্যতে আমরা দেব। সবাইকে অভিনন্দন, ধন্যবাদ। ধন্যবাদ স্যার, আপনার উপস্থিতি আমাদের আজকের অনুষ্ঠানটাকে সমৃদ্ধ করেছে। আমরা বিশ্বাস করি ভবিষ্যতে আমরা আরো এই ধরনের অনুষ্ঠান করব। আমি আর একটুও সময় নিতে চাই না, একটা কথাই শুধু বলতে চাই, সেই গল্পের মতো রাজার কাছে দুইটা পাখি একজন ব্যক্তি উপহার দিলেন। একটি পাখি উঠতে পারে আর একটা পাখি উঠতে পারে না। রাজ্যের সমস্ত জায়গায় ঢোল পিটানো হলো যে পাখিটি উঠতে পারে না, যে উড়াইতে পারবে তাকে পুরস্কৃত করা হবে। তো এই লোক আসে সেই লোক আসে, কেউ পাখিটাকে উড়াইতে পারে না। শেষ পর্যন্ত একটা কৃষক আসলো। কৃষক এসে সেই পাখিটাকে উড়ানোর জন্য সে বিশ্লেষণ করলো, দেখার পরে দেখলো যে পাখিটা যে জায়গায় বসে একটা ডালের উপর বসে থাকে, সেই ডালটাকে সে প্রথমে কেটে দিল, তারপর দেখা গেল সে পাখিটা উঠতে পারলো আর কি। অর্থাৎ এই কথাটার মধ্যে দিয়ে একটাই মেসেজ, যে আমরা যারা কমফোর্ট জোনে আছি, অর্থাৎ আমরা যে জায়গায় বসে আছি সেখান থেকে কিন্তু আমাদের একটু উঠতে শিখতে হবে, হাত পা মেলে বিভিন্ন জায়গায় চলতে ফিরতে হবে, তবেই কিন্তু আমাদের জীবনের এই সফলতা বা সাকসেস আসবে। যাই হোক, আমি গভীর কৃতজ্ঞতা, ধন্যবাদ বা যেভাবেই বলি না কেন, জুলকার নাইম ভাই সহ মোস্তফা কামাল ভাই, মতিউল আলম স্যার, শাহাদত হোসেন ভাই, জহির ভাই এবং আজকের যারা আয়োজনে ছিলেন, সম্পৃক্ত ছিলেন, তাদের সবার প্রতি, বিশেষ করে আমাদের গান গেয়ে মন ভরিয়ে দিয়েছে জয়শ্রী রায়, তার প্রতি বিশেষভাবে শুভেচ্ছা জানিয়ে, এবং আপনাদের এই মূল্যবান সময় আমরা নিলাম, এই সময়ে মূল্য আপনারা পাবেন বিশ্বাস করি, এবং এটি একটি মাইল ফলক হয়ে থাকবে। আজকের মতো এই সভার কার্যক্রম এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।